জি জি স্যার। স্যার। স্যার জি স্যার শুনতে পাচ্ছি। স্যার শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে, শোনা জি যাচ্ছে। স্যার। থ্যাংক ইউ স্যার। আমাদের যদি আপনারা স্পষ্ট শুনতে না পারেন বা আমার ছবি দেখতে না পারেন আমাকে জানাবেন। একটু পরে তো ক্লাস শুরু করে দেবো ইনশাল্লাহ। 1 মিনিট ওয়েট করি। অনেকেই দেখি জয়েন করছে, এখনো দ্রুত জয়েন করছে অনেকেই। 60 একদম হয়ে গেছে। এনিওয়েজ, তো আপনাদের কি অবস্থা? গত ক্লাস পর্যন্ত যা পড়ছি আমরা, যা জানতে পারছি, কেমন মনে হইলো? স্যার একটু ইন্টারাপ্ট করি। স্যার ক্লাসের উপর বেসিস করে বলতেছি স্যার, আমাদের একটু নোট ডাউন করেন, ক্লাসের যে কোনো একটা সময় একটু এটা নিয়ে একটু আলোচনা করেন। টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং এর 11 নম্বরে একটু সমস্যা রয়েছে। এখানে একটা বিষয় বুঝতে পারতেছিলাম না, সেটা হচ্ছে ফিক্সড কস্টটা এখানে পরিমাণটা এখানে উল্লেখ করা নাই, কিন্তু ওরা 1,60,000 টাকাটা উল্লেখ করেছে। এটা একটু স্যার আসলে আর কি একটু দেখবেন এটা টেস্ট হচ্ছে। এটা অ্যাকচুয়ালি ওখানে দেখবেন ওরা যখন, আমি বুঝছি শুনেন, ওখানে যখন ওরা একটা দিছে বাজেটের, যখন একটা স্টেটমেন্ট দিছে ওরা ইনকাম স্টেটমেন্ট, ওখানে দেখবেন পরে ডলার সাইন দিয়ে 3টা জিরো আছে। তো ওরা ওই কারণে 3টা জিরো বাদ দিয়ে মানে বাজেটের ওখানে মানে ইয়াটা বসাইছে, আপনার পরিমাণটা বসাইছে। দ্যাটস ওয়াই। কত নম্বর এটা? খেয়াল করে দেখবেন ওখানে কত নম্বর? এস্টিমেটের পরে টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 11। সমস্যাটা কি বলতে আমি কিন্তু বুঝতে পারিনি। কথাটা একটু জোরে বললে ধরতে পারতাম। আবার বলেন তো একটু। বিষয়টা হচ্ছে স্যার টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 11। হ্যাঁ, ওখানের মধ্যে সলিউশন পেজ হচ্ছে 52। হ্যাঁ হ্যাঁ বলেন। ওখানের মধ্যে স্যার মাঝখানে দেখবেন ব্রেক ইভেন পয়েন্ট 1,60,000 ডিভাইড বাই 0.511। 1,60,000 টার অ্যামাউন্টটা আসলে পাইনি আর কি। একটা ভাইয়া বললো যে এটা এই বিষয়। আপনি কোয়েশ্চেনে যান, কোয়েশ্চেনে গেলে ইনকাম স্টেটমেন্টের উপরে একটা ডলার সাইন দিয়ে 3টা জিরো দেখবেন। ওরা 3টা জিরো দেওয়ার কারণে পরবর্তীতে আর 3টা জিরো ইউজ করা হয়নি। আপনি চেক করে দেখেন। আপনি তাহলে ওই যে কোয়েশ্চেনে আসেন তো, পেজ 34 এ আসেন তো। আচ্ছা, আপনি কে বলছিলেন? নামটা একটু বলেন কাইন্ডলি। স্যার আমি কোয়েশ্চেন করছিলাম, আমার নাম ফাহিমউদ্দিন। ফাহিম, আপনার ওই যে আপনি পেজ 34 এ কোয়েশ্চেনে আসেন। আচ্ছা স্যার, দেখেছি স্যার 160 যেটা হচ্ছে। আচ্ছা আচ্ছা স্যার, থ্যাংক ইউ পেয়েছি স্যার। হ্যাঁ থ্যাংক ইউ। হবে এটা না, উপরে যেহেতু 1000 এর ই করা আছে। আচ্ছা তাহলে এই প্রসঙ্গক্রমে একটা কথা বলে ফেলি। আমি গত ক্লাসও একটু বলছিলাম যে আপনারা প্রশ্নটা ভালোভাবে পড়বেন আগে। যে কোনো প্রশ্ন সমাধানের আগে ভালোভাবে পড়তে হবে। এই জন্য যে আমাদের এই সাবজেক্টের মধ্যে আমি প্রথমে বলেছি যে 3 ভাগ পার্সেন্টেজ এগুলো করতে পারলেই এই কম্পিটিশনাল প্রবলেম এগুলোই। তো এইটা নিয়ে খুব মেজর চিন্তার কিছু নাই, এগুলো কিন্তু আমরা সলভ করতে পারবো। কিন্তু আমাদের কনসেপচুয়াল এবং প্রবলেমগুলো আমাদের এখানে বেশি ফোকাস করতে হবে। সুতরাং আমরা বেশি বেশি থিওরি পড়বো এবং প্রত্যেকটা অ্যাঙ্গেল এন্ড হোয়াট টু যাতে আমাদের কোনো রকম এই আপনার এখানে কোনো রকম যেন গ্যাপ না থাকে। আচ্ছা, আমি ওই যে স্যার এখানে একটা কথা বলছি, কি বলেন? স্যার আমার एग्जांपल 5 এ একটু সমস্যা হয়েছিল স্যার। एग्जांपल 5 এ কি আছে স্যার? एग्जांपल 5 এ স্যার আমরা বলেন, শুনতে পাচ্ছি না। প্রফিটটা বের করছিলাম স্যার, আপনি মিউট করে সবাইকে একটু অ্যাপ করবেন, যার প্রয়োজন সে কথা বলবেন, আরেকটু কথা বলতে পারবেন। হ্যালো স্যার। হ্যাঁ বলেন। স্যার ওই যে আমরা অ্যাবজর্পশন কস্টিং এ যখন প্রফিট বের করছিলাম স্যার, স্যার ভ্যারিয়েন্সটা যোগ করে দিছিলাম স্যার ওই যে 360 টাকা। কিন্তু স্যার আবার বলেন, সবাইকে মিট করছি। হ্যাঁ স্যার ওই যে অ্যাবজর্পশন কস্টিং এ যখন প্রফিটটা বের করছিলাম না জি স্যার, তখন তো আমরা 360 টাকা হচ্ছে জাস্ট অ্যাড করে দিয়েছিলাম যে ভ্যারিয়েন্সটা ছিল আর কি। আচ্ছা স্যার কিন্তু আমি যখন স্যার স্টেটমেন্ট আকারে করতে গেছিলাম স্যার, তখন আমি একটু সমস্যার সম্মুখীন হইছি, এইজন্য স্যার বলা আর কি। হ্যাঁ বলেন না, কি সমস্যা হয়েছিল আপনার? স্যার আমার ওদের প্রফিটের সাথে মিলতেছিল না। কেন? আপনার প্রফিট কত ছিল? স্যার আমার 7,700 টাকা হইতেছে।
আপনার 7,700 টাকা হচ্ছিল, কিন্তু হওয়া উচিত কত আমরা বলছিলাম, সেদিন আলোচনা করছিলাম কত 7,570। কত নাম্বার স্ক্রিনে দেখা যাবে? টেস্ট অফ ইউর আন্ডারস্ট্যান্ডিং কত নম্বর? স্যার এক্সাম্পল 5। এক্সাম্পল না, টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং নাম্বার 5 কিডস পিএলসি কমেন্টস এটা নাকি? না ভাই, হ্যাঁ এক্সাম্পল 5 এটা। জি স্যার। আপনি মনে এক্সাম্পল 5 এর কথা বলছেন। এক্স্যাক্টলি এক্সাম্পল 5 এ এটা আসছিল 360 ডলারের যে ডিফারেন্সটা এক্সাম্পল 5 এ আসছিল। তো এক্সাম্পল 5 এ যেটা আসছিল আমাদের, আমি বলি আপনাকে, কন্ট্রিবিউশন মার্জিন যখন আমরা মার্জিনাল কস্টিং হিসেবে করছিলাম তখন 7,210 টাকা আসছিল। আমি দেখে 12,210 টাকা ছিল, ওখান থেকে আমরা ফিক্সড কস্ট ছিল 5,000, সেটা বাদ দিয়ে 7,210 টাকা কন্ট্রিবিউশন আসছিল। এখন এটা হচ্ছে মার্জিনাল কস্টিং বেসিসে কন্ট্রিবিউশন মার্জিনটা আসছে 7,210 টাকা। আচ্ছা, তাহলে এখন সরি কন্ট্রিবিউশন থেকে ফিক্সড কস্ট বাদ দিয়েছি, সুতরাং 7,210 টাকা হচ্ছে প্রফিট অ্যাজ পার মার্জিনাল কস্টিং সিস্টেম, ঠিক আছে না? কিন্তু অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমে ডিফারেন্ট প্রফিট আসবে, দেখাবে। কেন দেখাবে? কারণ ওখানে কিছু আপনার ইনভেন্টরি ক্রিয়েট হয়েছিল। কত ইনভেন্টরি ক্রিয়েট ছিল? 180 ইউনিট। 180 ইউনিট না, 180 ইউনিট ইনভেন্টরি ক্রিয়েট হয়েছিল। কারণ 2400 আমরা প্রোডাকশন করছিলাম, 2220 আমরা সেল করছিলাম, তাহলে 2400 থেকে 2220 গেলে 180। এই 180 ইউনিট চলে গেছে আমাদের ইনভেন্টরি, বিক্রি করতে পারি নাই। তো এই যে 180 ইউনিটে আমার কত টাকা ফিক্সড কস্ট ঢুকাইছিলাম আমরা? 2 টাকা হিসাবে জি 360 টাকা। এই 360 টাকা যদি আমরা মার্জিনাল কস্টিং এর প্রফিট হিসেবে যোগ করে দিই, তাহলে আমার অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমের প্রফিটটা আমরা পেয়ে যাই। বিষয়টা হচ্ছে এইটাই, স্যার। বুঝা গেছে? আপনি এই কনসেপ্ট নিয়ে কত করেন, ইনশাআল্লাহ আপনার এটা অবশ্যই হবে, না হওয়ার কোনো কারণ নেই। ঠিক স্যার আছে? আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি নারায়ণ বলছিলাম স্যার। জি জি নারায়ণ। স্যার আমি ওই অনলাইন বেসড ক্লাসে প্রথম ক্লাস স্যার আমার জন্য। আমি এর আগে ক্লাসে পার্টিসিপেট করিনি স্যার। তো এটা কোন বই, এটা কাইন্ডলি স্যার। আমি এটা প্রথম ক্লাস করছিলাম স্যার, সরি অনলাইন ক্লাস। জি স্যার। শুনে খুব দুঃখ পেলাম। জি স্যার সরি স্যার। আমরা কোন বইটা ইউজ করছি প্লিজ কাইন্ডলি যদি একটু। আপনারা আপনার যে ফ্রেন্ডসরা আছে, আপনাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে আমি শুনেছি, ওখানে আপনি ইনভলভ হন, সবার সঙ্গে কথা বলেন, জানতে পারবেন। আমি এগুলি রিপিট করতে গেলে আরো 5 মিনিট নষ্ট হবে। তারপরে শর্টলি বলে দিই, আর এই প্রশ্নগুলো আমি, এটা হচ্ছে কি সীমা অফিসিয়াল টেক্সট স্টাডি বুক, সীমা অফিসিয়াল স্টাডি বুক এডিশন 2012-2013। জি স্যার। স্যার আমার এই বইটা ক্যাপলান পাবলিশিং। এটা আপনার চ্যাট বক্সে আপনারা অনেকবার কথা বলেছেন গতটা, এটা আপনারা অবশ্যই কালেকশন করবেন। আর পিডিএফ ফরম্যাটে সবার কাছে ইমেল করা আছে, পিডিএফ ফরম্যাটটা প্রিন্ট নেবেন অথবা নীলক্ষেত থেকে হার্ড কপি জোগাড় করবেন। যেভাবে হোক হার্ড কপি একটা দরকার অবশ্যই। ঠিক আছে, আমি আর সময় নষ্ট না করে ইনশাআল্লাহ আমরা ঢুকে যাচ্ছি। কেমন? স্যার আমার কিছু প্রবলেম ছিল লাস্ট ক্লাসে। জি স্যার। প্রবলেমগুলো এখন আচ্ছা কি প্রবলেম বলেন স্যার? তাহলে আমরা ক্লাসের শেষে 5 মিনিট সময় রাখি, ওটা ভালো হবে স্যার। বলতে পারলে বলি। আমি তো নতুন স্যার আমরা নতুন চ্যাপ্টার শুরু করি। বলেন বলেন স্যার নতুন চ্যাপ্টার শুরু করি। প্রবলেম বলেন, আপনি বলেন, তাড়াতাড়ি বলেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এনিওয়েজ, আমি সবার জন্য বলছি, আপনারা প্লিজ ফিল ফ্রি টু কল মি ইন মাই ফোন অর গিভ মি মেসেজ। আমি কিন্তু আপনাকে হেল্প করতে রাজি আছি যে কোনো সময়, ঠিক আছে? আপনারা চ্যাট বক্সে তো আপনারা নিজেরা আলোচনা করতে পারবেন। আপনাদের কোনো সমস্যা লাগে আমাকে আপনি কল দিতে পারেন। আমার নাম্বার দিচ্ছি। আপনার কন্টাক্ট নাম্বারটা স্যার কোথায় বলুন? আমার নাম্বারটা বলে দিচ্ছি, আমি এখানে টাইপ করে দিচ্ছি। জি স্যার একটু বলেন। 017772222। স্যার ক্লিয়ার আসেনি স্যার। স্যার একটু 017772222। চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। হ্যালো। ওকে স্যার, থ্যাংক ইউ। আর এবার আমরা কন্টিনিউ করি স্যার। নাম্বারটা সবাই রাখবেন, তারপরে কোনো জি। আর আপনারা আমাকে তখন একটু অফ টাইম করে কল দিয়েন, যাতে আমি আপনাদেরকে হেল্প। স্যার কোন টাইমটা আপনি স্যার ফেভারেবল জাস্ট একটু আইডিয়া দিয়ে দেন। সো বুঝলাম না আপনার ফেভারেবল টাইম কোনটা স্যার, যেই সময় দিলে আপনার জন্য ইজি? বিকেল দিয়ে করিয়েন, বিকেল দিয়ে করিয়েন। ওকে স্যার, ওকে।
আর অথবা আমাকে মেসেজ দিলে আমিও কল ব্যাক করবো, অসুবিধা নেই। কোনো প্রবলেম হলে স্পেসিফিক বলে দিয়েন যে স্যার আমি অমুক অমুক নাম্বারের এক্সাম্পলের অমুক জায়গায় একটু আটকে গেছি। জি স্যার, জি স্যার, হোয়াটসঅ্যাপে নক করলাম, এটা ভালো। হ্যাঁ স্যার আসসালামু আলাইকুম। তখন আমি বলে দিলাম এই আর কি। স্যার আপনি স্যার সবাইকে স্যার মিউট করে দেন স্যার, এই শুরু করতে থাকবে স্যার। আপনি স্যার সবাইকে স্যার মিউট করে দেন শুরু স্যার, আপনি বাদে স্যার। তাহলে স্যার এই সমস্যা ওই সমস্যা জি স্যার, আপনি স্যার ওটা করে দেন। আমার বের করে দিচ্ছি সবাইকে, তারপরে আমি ক্লাস শুরু করতেছি ইনশাআল্লাহ। স্যার শেষে 10 মিনিট রাখেন স্যার, একটু প্রবলেমগুলো সলভ করার জন্য। আমার মিউট অল অপশনটা আমরা এখন খুঁজে পাচ্ছি না। এখন স্যার সেটিংসে পাবেন, সেটিংসটাতে পাচ্ছি না। স্যার পার্টিসিপেন্টস যেন ওখানে নিচে থাকবে। ও হ্যাঁ, রাইট, ইউ আর রাইট, পার্টিসিপেন্টস থেকে থাকবে, রাইট। হ্যাঁ, মিউট অল করে দিলাম। হ্যাঁ জি স্যার, কথা বলতে চাইলে আনমিউট করে কথা বলে আবার মিউট করে দিন, আর আমাকে রেসপন্স করিয়েন ক্লাসের মধ্যে। দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা স্যার, ওকে ফাইন, আমি শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে জানবো যে টেকনিক্স ফর মডার্ন এনভায়রনমেন্টস। টেকনিক্স ফর মডার্ন এনভায়রনমেন্টস। আমরা বিগত দুটো ক্লাসে জানতে পারলাম যে আমাদের যে আপনার আগের যে মেথডগুলো ছিল, যেটাকে বলে আপনার absorption costing and marginal costing, traditional costing method, এগুলো ছিল ট্রেডিশনাল কস্টিং মেথড। এগুলো কিন্তু বহুদিন ধরে এই ধরনের কস্টিং মেথড গুলো হয়ে আসছে। কি কি হয়ে আসছিল? absorption costing and marginal costing। কিন্তু কালের বিবর্তনে যতদিন যাচ্ছে, আমরা যত মডার্নাইজ হচ্ছি, আমাদের কিন্তু আমাদের স্টাইল অফ বিজনেস, স্টাইল অফ ম্যানুফ্যাকচারিং এনভায়রনমেন্ট, এগুলো কিন্তু ধীরে ধীরে অনেক পরিবর্তন হয়ে গেছে এবং যাচ্ছে, কন্টিনিউসলি ডেভেলপমেন্ট হচ্ছে। সে প্রেক্ষিতেই আমাদের অ্যাকাউন্টিং করা বা কস্টিং করা, এগুলো তো অনেক আমাদের ধারাবাহিকভাবে কিন্তু পরিবর্তন আসছে। সেই জন্যই এই মডার্ন এনভায়রনমেন্টের সম্বন্ধে আমাদের জানতে হবে। টেকনিক্স ফর মডার্ন এনভায়রনমেন্ট। আমার মডার্ন এনভায়রনমেন্টের ক্ষেত্রে আসলে আগে যে ট্রেডিশনাল কস্টিং সিস্টেমগুলো আমরা জানতাম, সেগুলো কতটুকু কার্যকর বা আমাদেরকে আরো বেশি আপডেট করার জন্য কি করতে হবে, এইগুলো বিষয় হচ্ছে আমার এই থার্ড চ্যাপ্টারের মধ্যে টেকনিক্স ফর মডার্ন এনভায়রনমেন্টস, এগুলো নিয়ে আলোচনা। এবং এই আলোচনাটার প্রেক্ষিতে এই চ্যাপ্টারটা যখন আমরা ভালো মতো বুঝতে পারবো, ফোর্থ চ্যাপ্টার এবং ফিফথ চ্যাপ্টারে গিয়ে আমরা থ্রুপুট অ্যাকাউন্টিং করবো, এবিসি অ্যাক্টিভিটি বেস কস্টিং করব, তখন কিন্তু এই থার্ড চ্যাপ্টারের এই কনসেপ্ট গুলো আমাদের মাথায় কিন্তু থাকলে ওই চ্যাপ্টার গুলো করতে অনেক সুবিধা হবে। সুতরাং আমরা এটা মূলতই আপনারা এই চ্যাপ্টারটা একটু থিওরি বেসিস, এখানে কোনো অঙ্ক টঙ্ক খুব একটা নাই, জাস্ট ইনফরমেশন গুলো গ্যাদার করবো এবং মাথা ঢুকে ফেলবো। আপনারা শুনেন, আর খুব ইন্টারেস্টিং এগুলা। আমরা কোথায় আছি, কোথায় যাচ্ছি, সেগুলো আলোচনা বিশেষ করে। সো টেকনিক্স ফর মডার্ন এনভায়রনমেন্টস মধ্যে কি আছে? ডিসকাস কস্টিং মেথডস এন্ড দ্য রেজাল্টস। এখানে কি আছে? এক্সপ্লেন রোল অফ এমআরপি এন্ড ইআরপি সিস্টেম। আর ডিসকাস কস্টিং মেথডস এন্ড দ্য রেজাল্টস, এটার মধ্যে কি আছে? এক্সপ্লেন the impact of just-in-time manufacturing methods on cost accounting. Just-in-time সম্বন্ধে আপনারা, আমার মনে হয় যে সবাই আমরা কম বেশি জানি। তো impact of just-in-time manufacturing methods on cost accounting and the use of backflush accounting. Backflush accounting when work in progress stock is minimal, খুব কম স্টক থাকে। backflush accounting, JIT accounting, ব্যাকফ্লাশ সম্বন্ধে হয়তো আমরা নাও শুনে থাকতে পারি, বাট জিআইটি সম্বন্ধে আমরা, জাস্ট ইন টাইম সম্বন্ধে আমরা জানি বলে আমার বিশ্বাস। তারপরে আলোচনা করবো। এরপরে এক্সপ্লেন দ্য রোল অফ এমআরপি এন্ড ইআরপি। এমআরপি এবং ইআরপি সম্বন্ধেও আমরা শুনেছি, অথবা আমরা নিজেরা অনেক সময় কাজ করে থাকি, আপনারাও কাজ করে থাকেন নিশ্চয়ই, যারা কাজ করছেন এখন বিভিন্ন জায়গাতে। এখানে কি শিখবো আমরা? এক্সপ্লেন দ্য রোল অফ এমআরপি এন্ড ইআরপি সিস্টেম ইন সাপোর্টিং স্ট্যান্ডার্ড কস্টিং সিস্টেমস, ক্যালকুলেটিং ভ্যারিয়েন্সেস এন্ড ফ্যাসিলিটিং position of ledger entries.
ক্যালকুলেটিং ভ্যারিয়েন্সটা এখন এই চ্যাপ্টারে নাই, পরবর্তীতে পাবো, তবে ইআরপি এমআরপি সম্বন্ধে জানতে পারবো। চ্যাপ্টারের ওভারভিউ হচ্ছে ডায়াগ্রাম, ওভারভিউ ডায়াগ্রাম হচ্ছে টেকনিক্স ফর মডার্ন এনভায়রনমেন্ট। এটি দেখেন উপরে এমআরপি, এমআরপি কে এমআরপি 1ও বলা হয়ে থাকে, তারপর এমআরপি 2, তারপর ইআরপি, আর এদিকে নিচে জেআইটি, ব্যাকফ্লাশ অ্যাকাউন্টিং, টিকিউএম। টিকিউএম মানে হচ্ছে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, খুবই একটা ভাইটাল একটা টপিক বর্তমান যুগে। মডার্ন ম্যানুফ্যাকচারিং, কোথায় যাচ্ছি, মডার্ন এনভায়রনমেন্টটা কেমন? দেখেন এই ফার্স্ট যে প্যারাটা আছে, এই প্যারাটার মধ্যে কিন্তু পুরো চ্যাপ্টারের বিষয়টা অনেকখানি বলা আছে। দেখেন প্রত্যেকটা ওয়ার্ডই ইম্পর্টেন্ট এখানে। টু কম্পিট সাকসেসফুলি ইন টুডেস highly competitive global environment, companies are making customer satisfaction and overriding priority, adopting new management approaches, manufacturing systems, and investing in new technologies. These changes are having a line এর প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু এখানে খুব একটা আপনার স্পেসিফিকলি খুবই মিনিংফুল। দেখেন কম্পিট সাকসেসফুলি, কম্পিট মানে কি, কম্পিটিশন দেওয়া, সাকসেসফুলি ইন টুডেস হাইলি কম্পিটিটিভ গ্লোবাল এনভায়রনমেন্ট। গ্লোবাল এনভায়রনমেন্ট কি, আমার তো পুরো ওয়ার্ল্ডে এখন ব্যবসা করতে হচ্ছে, আমাদের শুধু দেশের মধ্যে না, আমাদের ব্যবসাটা একদম গ্লোবাল হয়ে গেছে। তাহলে ওখানে কম্পিটিশনের মধ্যে কোম্পানিজ আর মেকিং কাস্টমার স্যাটিসফ্যাকশন এন্ড ওভাররাইডিং প্রায়োরিটি। তাহলে আমাদের স্যার কথা শোনা যাচ্ছে? স্যার আপনার মাইক মিউট হয়ে গেছে হঠাৎ করে। স্যার কিছু শুনতে পাচ্ছি না। স্যার নেটের প্রবলেম মেবি। স্যার শোনা যাচ্ছে না স্যার? ওয়েট করেন, একটু ওয়েট করেন স্যার, কোনো কারণে হয়েছে। স্যারকে একটা ফোন দিতে হইতো। একটু ওয়েট করেন, এটা এর আগে ক্লাসও হয়েছে। এখন শুনতে পাচ্ছেন আমাকে আপনারা? জি স্যার, জি স্যার। আপনার মাইক ভিতর থেকে মিউট হয়ে গেছিল। কেন হলো এটা? আমার ইন্টারনেট কানেকশন একটু ডিস্টার্ব করছে মাঝখান দিয়ে। জি স্যার, আপনি মনে হয় শর্ট কি চাপ দিয়েছেন অলটে, আই থিংক। নো আমার ইন্টারনেটটা একটু ইন্টারনেটের প্রবলেম হতে পারে স্যার, আমরা কন্টিনিউ করি। তো আবার তাহলে আসি, আবার শেয়ার করি স্ক্রিনটা। হ্যাঁ দেখো তো, জি স্যার। জি স্যার। তাহলে সবাইকে আমি একটু করে দিই, মিউট করে দিই। আপনারা কথা বলবেন, আমাকে রেসপন্স করবেন আনমিউট করে। হ্যাঁ, সো আমি বলছিলাম যে এখানে এই ফার্স্ট চ্যাপ্টার, ফার্স্ট প্যারাটার মধ্যে এই পুরোটাই আমার কথাবার্তা এখানে চলে আসছে। কি চলে আসছে আমি আবার রিপিট করি। টু কম্পিট সাকসেসফুলি ইন টুডেস হাইলি কম্পিটিটিভ গ্লোবাল এনভায়রনমেন্ট। আমার এখন এনভায়রনমেন্ট হচ্ছে গ্লোবাল, নট ইন মাই টেরিটরি অনলি। আমাকে এখন পুরো ওয়ার্ল্ডের সঙ্গে কম্পিট করে বিজনেস করতে হয় প্রত্যেককেই। তাহলে সাকসেসফুলি যদি করতে হয়, কম্পিটিশন টিকতে হলে কোম্পানি কি করতে হচ্ছে? কোম্পানিজ আর মেকিং কাস্টমার স্যাটিসফ্যাকশন এন্ড ওভাররাইডিং প্রায়োরিটি। তাহলে কাস্টমার স্যাটিসফ্যাকশনটাই আমার এখন খুবই একটা প্রায়োরিটি হয়ে গেছে। এখন যে যত বেশি কাস্টমার স্যাটিসফাই করতে পারে, সে হচ্ছে প্রায়োরিটি তার বেশি। সে যত প্রায়োরিটি দিতে পারে তার বিজনেস তত বেশি। এভাবে চিন্তা করতে হচ্ছে আমাদের। তখন কি হয়? এটা চিন্তা করতে গিয়ে আমাদের কি করতে হচ্ছে? অ্যাডপ্টিং নিউ ম্যানেজমেন্ট অ্যাপ্রোচেস। তখন আমাদের নতুন ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ গুলো চিন্তা করতে হচ্ছে, অ্যাডপ্ট করতে হচ্ছে, নিতে হচ্ছে নতুন। এগুলো নিতে গিয়ে কি করতে হচ্ছে? চেঞ্জিং দেয়ার ম্যানুফ্যাকচারিং সিস্টেমস। তখন আমাদের ম্যানুফ্যাকচারিং যে সিস্টেমস গুলো আছে সেগুলো চেঞ্জ করতে হচ্ছে বারে, খুবই দ্রুত এগুলো করে ফেলতে হচ্ছে। অ্যান্ড ইনভেস্টিং ইন নিউ টেকনোলজি। তখন আবার কি করতে হচ্ছে? ম্যানুফ্যাকচারিং সিস্টেম চেঞ্জ করতে গিয়ে আমাকে আবার নতুন টেকনোলজির মধ্যে আমাকে ইনভেস্ট করতে হচ্ছে। These changes are having a significant influence on management accounting systems. আবার এই সমস্ত চেঞ্জের কারণে আমাদের একটা সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স হচ্ছে কোথায়? আমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সিস্টেমস এর মধ্যে আমাদের একটা পরিবর্তন আছে। তো দেখেন আপনারা এই প্যারাটাতে কত ইনফরমেশন, কত শর্টলি বলা আছে, প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু মিনিংফুল। তো যাই হোক, আমরা আগাই। তো ইন দিস চ্যাপ্টার
The modern manufacturing environment is very different from traditional production environment. It means that traditional costing methods covered in the previous chapter are becoming less relevant. In this chapter, we explore how the modern production system has changed. We then need to consider how costing has adapted to this and created new ways to calculate a product's production cost. The final element is explored in more detail in the following 2 chapters. আমাদের পরবর্তী 2 চ্যাপ্টারের মধ্যে হ্যাঁ এই যে প্রোডাকশন কস্ট নিয়ে আমাদের আরো কি আছে এগুলো আরো কিন্তু ডিটেইল কিন্তু আমাদের কথাবার্তা আছে। তো আমি আগে আমার এই আজকে ক্লাসের শুরুতেই বলেছি যে এই চ্যাপ্টারের থেকে আমরা কনসেপ্টগুলো মাথায় খুবই করে নিয়ে যাবো যাতে আমাদের পরবর্তী 2 চ্যাপ্টার করতে অনেক সুবিধা হয়। এই চ্যাপ্টারটা মোটামুটি থিওরিটিক্যাল ডিসকাশন, আপনারা খুব ইন্টারেস্টিং ডিসকাশন, আপনারা সবাই শুনেন, আশা করি ভালো লাগবে। তারপর আসেন আমাদের কি আছে, এটা মনে হয় এখানে একটা এটা বোধহয় ব্যাকগ্রাউন্ড অফ চেঞ্জ করতে আসলো। স্যার ঠিক আছে, সমস্যা নেই, বইতে এমনি আছে স্যার। পরের প্র্যাকটিসটা এটাই। আমার কাছে যে বইটা আছে ওইটাতে আমি একটা পেজ উল্টাপাল্টা পাইছিলাম, তো ওই জন্য একটু কনফিউজ হচ্ছে আর কি। মানে সমস্যা নেই, 56 তারপর 57 স্যার। আমি দেখিনি, দেখি বলছি। গ্লোবাল এনভায়রনমেন্টটা কোথায় গেল? 59, 56, 57 না, 57 অবধি চলে গেছে। এটা অন্য পৃষ্ঠে চলে গেছে একটু। আমার এই বইতে বাইন্ডিংয়ে একটু সমস্যা হয়েছে। যাই হোক, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ এগুলো আমরা পড়লাম, মোটামুটি যে কথাটা বললাম সেই কথাগুলোই। আসেন তারপরে সামনে আগাই, 59 চলে যাই। Characteristics of manufacturing, modern manufacturing environment. সেখানে কি দেখেন, ক্যারেক্টারিস্টিক্স অফ মডার্ন, আমাদের যে মডার্ন যে ম্যানুফ্যাকচারিং এনভায়রনমেন্ট আছে, আমি কি এটা বলছি দাঁড়ান, ওটা আমরা কি দেখতে পাই? হ্যাঁ, ওখানে কি চেঞ্জেস গুলো কি কি? সেখানে হচ্ছে আপনার গ্রেটার ইউজ অফ অ্যাডভান্সড ম্যানুফ্যাকচারিং টেকনোলজি, যেটাকে বলা হয় AMT, অ্যাডভান্সড ম্যানুফ্যাকচারিং টেকনোলজির ইউজটা অনেক বেড়ে গেছে। Much more global environment, cost reduction, customer focus, flexible employee participation, short product life, and quality. So, advanced manufacturing technology, এটা কি জিনিস? AMT. AMT is a collective term for a wide variety of modern practices and techniques based on computer systems. তার মানে আমরা কি modern computer system এ চলে যাচ্ছি, এবং এটা করতে গিয়ে কি করছি আমরা কম্পিউটারের উপরে নির্ভর করে কিন্তু আমাদের অনেক কিছু টেকনোলজি ডেভেলপমেন্ট করে ফেলতেছি। এখন হাইটেকে চলে যাচ্ছি। গার্মেন্টসে যারা কাজ করেন তারা দেখবেন এখন কিন্তু গার্মেন্টসের মধ্যে প্রচুর হাইটেক মেশিনারি ইম্পোর্ট হচ্ছে, ম্যানুফ্যাকচার করতেছে, এবং এক একটা মেশিন 10 জন 15 জন 20 জন এমপ্লয়িকে সাবস্টিটিউট করে দিচ্ছে, এবং প্রোডাকশন এফিসিয়েন্সি অনেক বেড়ে যাচ্ছে। তো যাই হোক, এটা ছাড়াও এফিসিয়েন্সি ছাড়াও আরো অনেকগুলো কারণে আমাদের কম্পিউটার করতে হচ্ছে। যখন it includes system such as MRP, ERP, JIT for controlling inventories and other resources, and these systems are explored in more details in this chapter. আচ্ছা, আমাদের গ্লোবাল এনভায়রনমেন্টটা কেমন? গ্লোবাল এনভায়রনমেন্টটা কি আমরা কি দেখি? যে কোম্পানিজ অপারেট ইন এ ওয়ার্ল্ড ইকোনমি। আমরা এখন ওয়ার্ল্ড ইকোনমি নিয়ে ভিতরে কাজ করি, এটা আমাদের গ্লোবাল এনভায়রনমেন্ট। একটা ব্যবসা প্রতিষ্ঠানের গ্লোবাল এনভায়রনমেন্টটা কি ধরনের এখন বর্তমানে, যে আমরা একটা ওয়ার্ল্ড ইকোনমি নিয়ে ভিতরে কাজ করতে হবে। Customers and competitors come from all over the world. Products are made from components from around the world. তার মানে কি, আমার যে কোনো পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমার প্রোডাক্টের কম্পোনেন্ট গুলো এবং প্রোডাক্ট গুলো আমরা সারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে সোর্সিং করতে পারি অথবা বিক্রি করতে পারি। Firms have to be world class to compete. এখন আমাদের কোয়ালিটি ওয়ার্ল্ড ক্লাস মানে কি? আমাদের কোয়ালিটি ওয়াইজ আমাদের কিন্তু খুব ওয়ার্ল্ড ক্লাস থাকতে হয় সবসময়। এরপর আসেন কস্ট রিডাকশন। কস্ট রিডাকশনটা কি? কস্ট রিডাকশন কিন্তু কস্ট রিডাকশন মানে এই নয় যে আমি কোয়ালিটি খারাপ করে কস্ট রিডাকশন করবো, তা না। কিন্তু এটা হচ্ছে ক্লিয়ারলি ইম্পর্টেন্ট ফ্যাক্টর টু দ্য কাস্টমার। আ কি পার্ট অফ ওয়ার্ল্ড ক্লাস ম্যানুফ্যাকচারিং ক্যান বি টু বি দ্য লোয়েস্ট কস্ট সাপ্লায়ার। আমার কোয়ালিটি কিন্তু ভালো থাকবে, কিন্তু আমি সাপ্লাই হিসেবে আমার লোয়েস্ট প্রাইসটা লোয়েস্ট থাকবে। দিস মিনস দ্যাট
during a price war, the business has the opportunity to quote lower than its competitors, but also more importantly, in less service circumstances, similar pricing to competitors will lead to a greater profitability. এরপর হচ্ছে কাস্টমার ফোকাস। আমি এটা আগে বলেছি যে কাস্টমার ফোকাস থাকতে হবে আমাদের। কাস্টমার স্যাটিসফ্যাকশন কি সেটার দিকে আমাদের বেশি এমফাসাইজ করতে হয়, এবং সেক্ষেত্রে কি করতে হয় আমাদের, as competition increases, customers are demanding ever improving levels of service in cost, quality, reliability, delivery, and the choice of innovative new products. তার মানে আমাদের কাস্টমার ফোকাস হয়ে আমাদের ব্যবসাটা এখন করতে হচ্ছে। এগুলা কেন পড়ছি? এগুলা পড়ার কারণে, এগুলার কারণে কিন্তু আমাদের কস্টিং সিস্টেমে যে মডার্ন কস্টিং টেকনিকগুলো নিব আমরা, সিস্টেমে যে আমরা যাচ্ছি ওদিকে যে আমাদের পরিবর্তন হবে, সেগুলাতে যে আমরা শিফট করতেছি আস্তে আস্তে, করে ফেলেছি, অনেক কোম্পানি করেছে, অনেক কোম্পানি করবে, সেইগুলো এগুলার কারণেই করবে। বিষয়টা হচ্ছে ফ্লেক্সিবিলিটি, এটা খুব ইম্পর্টেন্ট। দেখেন, away from standardized units of production towards individual customized units means that mass production techniques are redundant. আমরা যে আগে মাস প্রোডাকশন টেকনিকগুলো করতাম, একসঙ্গে অনেক প্রোডাকশন করব তারপরে বিক্রি করব, এখন যেহেতু ইন্ডিভিজুয়াল কাস্টমাইজ হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে এখন আমাদের মাস প্রোডাকশন টেকনিকগুলো কিন্তু রিডান্ডেন্ট হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, এগুলা কাজে লাগতেছে না। ইনস্টিড এর পরিবর্তে কি হচ্ছে, it is of greatest importance to take an order from placement to completion in the shortest possible time. কম সময়ের মধ্যে কিভাবে আমরা দ্রুত একটা কাস্টমাইজ করে এটা মাল ডেলিভারি দেব, সেই চিন্তা কিন্তু আমাদের বেশি আমরা চিন্তিত। This means that production processes will be designed differently to accommodate flexibility of production rather than just throughput. তার মানে কি, আমার তাহলে একটা প্রোডাকশনের ভিতরে একটা ফ্লেক্সিবিলিটি আমাদের এখন আনতে হচ্ছে। যে কোনো সময় যে কোনো প্রোডাক্ট, যে কোনো একটা কাস্টমাইজ করে আমরা রেডি করবো, বিক্রি করবো, মানে ওই কম্পিটিশনে চলে গেছে। ডিফারেন্ট আমাদের যে বিজনেস করার এবং ম্যানুফ্যাকচারিং প্রসেসের স্টাইলটা ডিফারেন্ট হয়ে গেছে, রাদার দেন জাস্ট থ্রুপুট। এখানে থ্রুপুট একটা কথা আসছে, এই শব্দের সঙ্গে কি আপনারা পরিচিত? কেউ পরিচিত আছেন থ্রুপুট? না স্যার, কেউ পরিচিত না। থ্রুপুট হচ্ছে, জি স্যার, এটা স্যার মানে একটা মানে প্রসেসের মধ্যে কয়টা মানে প্রোডাক্ট বা মানে প্রসেস একটা মানে সিস্টেমের মধ্যে একই টাইমে, এটা না মানে অ্যাকচুয়ালি থ্রুপুট বলতে বোঝায় যে আমার হচ্ছে কি যে ম্যাটেরিয়াল কস্ট, যেটা অর্থাৎ ওই খরচটাকে হচ্ছে গিয়ে যে আমরা অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে যে সেলস থেকে বাদ দিলে আমরা অ্যাকচুয়ালি থ্রুপুটের বিষয়টাকে। হ্যাঁ, থার্ড দিনে বলছেন কি নাম, আপনারটা মোটামুটি কাছাকাছি বলেছেন। হ্যাঁ, আমরা থ্রুপুট নিয়ে আগামী চ্যাপ্টারে ইনশাআল্লাহ ডিটেইলস আলোচনা করব। আপাতত থ্রুপুট শব্দটা মনে রাখেন, ঠিক আছে? ডিটেইলস আলোচনা নেক্সট চ্যাপ্টারে করব ইনশাআল্লাহ। থ্রুপুটটা মনে রাখেন যে থ্রুপুটটা কি জিনিস, আমি বলে দিলাম স্পেসিফিক করে থ্রুপুট নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? এবার আসেন এমপ্লয়ি পার্টিসিপেশন। এখানে কি হয়, আমাদের টু এনশিওর দিস ফ্লেক্সিবিলিটি, এই যে ফ্লেক্সিবিলিটি কথা বললাম আগে, তখন কি হয়, employee participation দরকার। To ensure this flexibility, managers need to empower their employees to make decisions quickly without reference to more senior managers. By empowering employees and giving them relevant information, they will be able to respond faster to customers, increase process flexibility, reduce cycle times, and improve morale. কথা বুঝতে পারছেন? তাহলে এই ধরনের চেঞ্জ, এগুলো গ্লোবাল চেঞ্জের কারণে এই যে ফ্লেক্সিবিলিটি আসছে, আমাদের কাস্টমার ফোকাস হচ্ছে, কস্ট রিডাকশনের বিষয় আসছে, গ্লোবাল এনভায়রনমেন্ট এরকম কাস্টমার ফোকাস, ফ্লেক্সিবিলিটি, এমপ্লয়ি পার্টিসিপেশন আরো বেশি করতে হচ্ছে। আমাদের ডিসিশন মেকিং জন্য সিনিয়র ম্যানেজার টাকা থাকবো আর এদিকে আমার ব্যবসা করে দেবে, ওই দিন শেষ। এখন এমপ্লয়ি থেকে মোর এমফাসাইজ করতে হচ্ছে, ওদেরকে মোর পাওয়ারফুল করতে হচ্ছে, এমপাওয়ারিং করতে হচ্ছে। এই একটা এনভায়রনমেন্ট এসে গেছে। দেন আসেন শর্টার প্রোডাক্ট লাইফ সাইকেল। হ্যাঁ, এটা কোম্পানিজ নিড টু বি continually developing new products in order to survive. নতুন নতুন প্রোডাক্ট আনতে হচ্ছে, সার্ভাইভ করতে পারবো না। নাহলে আমি একটা প্রোডাক্ট আজকে বের করলাম, দেখা যাবে যে কালকে আরো 5 জন বের করে বলছে একই প্রোডাক্ট, তাহলে আমাকে ওই প্রোডাক্ট নিয়ে কম্পিটিশনে থাকতে পারছে না, আমাকে তখন নতুন প্রোডাক্ট ডেভেলপমেন্ট চলে যেতে। সুতরাং continually developing new products in order to survive. তারপর একটা কোয়ালিটি, ভেরি ইম্পর্টেন্ট। কোয়ালিটিটা আমাকে ভালো লাগবে। স্যার, এই যে ইরফাত জাহান নামে একজন এই যে খুব ডিস্টার্ব হচ্ছে স্যার, একটু মিউট করে দেওয়া যায়? সবাইকে তো মিউট করছিলাম রে ভাই। ইশরাত জাহান, আপনি শুনতে পাইছেন কথাটা? ক্লোজ করে দেন, আপনারা মিউট করে রাখেন।
আচ্ছা, quality. The world-class manufacturing approach to quality is quite different from the traditional approach because the primary emphasis is placed on the resolution of the problems that cause poor quality rather than merely detecting it. These systems are more proactive and try to prevent problems from occurring in the first place rather than waiting for them to occur and then fixing them. মানে আমার প্রবলেম হবে তারপর ফিক্স করব, ভাই ওই সময় আর নাই, তাহলে ব্যবসা কিন্তু আর থাকবে না। এখন যেটা এই জন্য কি হচ্ছে, the system might be developed formally under the total quality management. আমরা টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট আমাদের এই যে ক্লাস শুরু করার আগে আমরা পড়েছিলাম। টোটাল শুনতে পাচ্ছেন আমাকে? আমার কিন্তু ইন্টারনেটের রাউন্ডটা ঘুরছিল তো আমি একটু কনফিউজড। শুনতে পাইলে ঠিক আছে। তাহলে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট কথা চলে আসলো, এটা নিয়ে আমরা বিশদ আলোচনা আছে, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভাইটাল ফোকাস, এটা আমরা করবো ইনশাআল্লাহ আলোচনা। দেন আসেন ভ্যালু অ্যানালাইসিস। ভ্যালু অ্যানালাইসিসের মধ্যে ভ্যালু অ্যানালাইসিস ইজ ওয়ান এক্সাম্পল অফ এ কস্ট রিডাকশন টেকনিক। এটার মধ্যে the purpose of value analysis is to identify any unnecessary cost elements within the components of goods and services. আমরা যখন গুডস এন্ড সার্ভিস যখন আমরা প্রোডাকশন করি তখন আননেসেসারি কিছু কস্ট আপনার ওখানে এলিমেন্ট কস্ট এলিমেন্ট থেকে যেতে পারে। তাহলে পারপাস অফ ভ্যালু অ্যানালাইসিস ইজ টু আইডেন্টিফাই এনি আননেসেসারি কস্ট এলিমেন্টস উইদিন দ্য কম্পোনেন্টস অফ গুডস এন্ড সার্ভিসেস। ঠিক আছে, আমরা কিন্তু এই নেক্সট চ্যাপ্টারের পরের চ্যাপ্টার, তার মানে থার্ড, ফোর্থ, ফিফথ চ্যাপ্টারে কিন্তু করবো আমরা এবিসি, অ্যাক্টিভিটি বেসড কস্টিং। ওখানে গিয়ে আপনারা দেখবেন যে আমরা কিভাবে আমরা এই ভ্যালু অ্যানালাইসিস করে আইডেন্টিফাই করবো আননেসেসারি কস্ট এলিমেন্টগুলো বের করবো, কিভাবে করবো এবং গুডস এন্ড সার্ভিসের মধ্যে থেকে বাদ দিব বা ওটাকে আমরা কমাবো, ওটা আমরা ফিফথ চ্যাপ্টারে আলোচনা করবো ইনশাআল্লাহ। এই জন্যই ধাপে ধাপে আগাবার কথা প্রথম থেকে বলেছিলাম, এইভাবে আমরা ধাপে ধাপে আগাতে হবে। The purpose of value analysis is to identify any unnecessary cost elements within the components of goods and services. তারপর আসেন আমাদের এএমটির কথা আমরা প্রথমে বলেছিলাম, আরো কিছু এএমটির অ্যাব্রিভিয়েশন ইলাবোরেশন এখানে আমরা আলোচনা আসবে না, তবুও শর্টলি একটু এখানে ডিসকাশন আছে। সেখানে আছে যে এখানে your syllabus specifically mentions MRP ERP system, but there are other 3-letter acronyms that you will need to be aware of, particularly if the examiner describes them briefly in objective test questions. Include the following. কিছু কিছু আছে যেগুলো আমাদের একটু মাথার মধ্যে ধারণা রাখতে হবে, এগুলো নিয়ে বিশদ আলোচনা এই চ্যাপ্টারে নাই, তবুও জাস্ট আমাদের ইনফরমেশনের জন্য এটা দিয়ে দিচ্ছে যে কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিং, সিএম মানে হচ্ছে কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিং। তারপর সিএডি কম্পিউটার এইডেড ডিজাইন। ক্যাড অপারেশন, আপনারা ক্যাড অপারেশন অনেকে করেন ডিজাইন করার সময়, আমার মনে হয় যে আমাদের ক্লাসে অনেকে থাকবেন ক্যাড নিয়ে জানেন যারা, ক্যাড একটা সফটওয়্যার আছে। কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিং হচ্ছে সিএম, সিএডি হচ্ছে কম্পিউটার এইডেড ডিজাইন, এফএমএস ফ্লেক্সিবল ম্যানুফ্যাকচারিং সিস্টেম এফএমএস। তারপর সিআইএম কম্পিউটার ইন্টিগ্রেটেড ম্যানুফ্যাকচারিং, সিআইএম কম্পিউটার ইন্টিগ্রেটেড ম্যানুফ্যাকচারিং। তারপর ইডিআই ইলেকট্রনিক ডাটা ইন্টারচেঞ্জ। তারপরে এসসিএম সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, এটা আমরা সবাই শুনছি, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। ওপিটি অপটিমাইজড প্রোডাকশন টেকনোলজি, অপটিমাইজড প্রোডাকশন টেকনোলজি, এই বিষয়গুলো আছে। যাই হোক, এগুলো আপনারা একটু পড়বেন সো দ্যাট মাথায় ইনফরমেশন থাকবে। এবার আসেন, প্রথমে বলেছিলাম যে টিকিউএম শব্দের বিষয়ে আলোচনা হবে, এই টিকিউএম চলে আসছে আমাদের সামনে। তো টিকিউএম, what is TQM? Total Quality Management. তিনটা শব্দ এখানে আছে, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। তার মানে কি, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট ইজ এ ফিলোসফি অফ কোয়ালিটি ম্যানেজমেন্ট দ্যাট হ্যাজ এ নাম্বার অফ ইম্পর্টেন্ট ফিচার্স। তিনটা ফিচার আছে, একটা হচ্ছে টোটাল, একটা হচ্ছে কোয়ালিটি, একটা হচ্ছে ম্যানেজমেন্ট। টোটাল বলতে কি বলতেছি, টোটাল বলতে কি বুঝবো? টোটাল বলতে বুঝবো যে আমার সবাই, এমপ্লয়ি, কাস্টমার, সাপ্লায়ার, সবাই টোটাল। টোটাল মিনস দ্যাট এভরিওয়ান ইন দ্য ভ্যালু চেইন ইজ ইনভলভড ইন দ্য প্রসেস, ইনক্লুডিং এমপ্লয়িজ, কাস্টমার্স অ্যান্ড সাপ্লায়ার্স। ইনক্লুডিং তার মানে আরো অনেক আছে, কিন্তু এমপ্লয়িজ, কাস্টমার, সাপ্লায়ার্স সবাই কিন্তু আমাদের ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে, আমাদের প্ল্যানিং এর মধ্যে, আমাদের অপারেশনের মধ্যে, ইমপ্লিমেন্টেশনের মধ্যে সবাই কিন্তু আমাদেরকে ইনফ্লুয়েন্স করে। সুতরাং সবার কথা খেয়াল রাখতে হবে এবং সবাইকে ধরেই আবার কাজ করতে হবে। টোটাল জিনিস চলে আসছে জন্য। এবার আসেন কোয়ালিটি। কোয়ালিটি হচ্ছে প্রোডাক্ট এন্ড সার্ভিসেস মাস্ট মিট দ্য কাস্টমার্স রিকোয়ারমেন্ট। কাস্টমার যে রিকোয়ারমেন্ট আছে এটা মাস্ট মিট করতে হবে, যদি মিস করতে না পারেন শেষ, আপনার ব্যবসা হলে শেষ।
আপনার কাস্টমার স্যাটিসফ্যাকশন এখন একটা ভাইটাল ইস্যু। আপনি যদি এত কম্পিটিশন, এত বেশি এখানে ব্যবসায়ী, এত বেশি অ্যাভেলেবিলিটি সবার, যে আপনি কোয়ালিটি কিন্তু আপনি মিনিমাইজ করতে পারবেন না। কখন মিনিমাইজ করবেন তো শেষ, একবার গেল, একবার একটা কাস্টমার আসবে, পর আর আসবে না। দেন আসেন ম্যানেজমেন্ট। তাহলে ম্যানেজমেন্টটা কি? দ্য কোয়ালিটি ইজ অ্যাক্টিভলি ম্যানেজড। ওই যে আমরা কোয়ালিটির কথা বলছিলাম, ওটা অ্যাক্টিভলি ম্যানেজ করা গেছে রাদার দেন কন্ট্রোল, সো দ্যাট প্রবলেমস আর প্রিভেন্টেড ফ্রম অকারিং। আচ্ছা, এখানে কন্ট্রোল শব্দের অর্থ কি আমাকে একটু কেউ বলবেন প্লিজ? কন্ট্রোল কথাটা কেন আসছে এখানে? স্যার কোয়ালিটি নিয়ন্ত্রণ করার থেকে আমরা যখন মানে সমস্যা যেখানে শুরু হবে সেখান থেকে আমরা সমাধান করে ফেলবো, ওইটাই তো কন্ট্রোল, তাই না? স্যার মানে কন্ট্রোলের কথা আমরা সবাই জানি। সমস্যার সমাধান মানে তৈরি হওয়ার পরে সমাধান করার থেকে আমরা শুরু হওয়ার আগেই, মানে সমস্যা শুরু হওয়ার আগেই আমরা ওটা সমাধান করার চিন্তা করবো। গুড। তার মানে আমাদের কন্ট্রোল সম্বন্ধে আমরা যা পড়াশোনা করেছি বা যা আমরা ইমপ্লিমেন্ট করি, কাজ করার সময় যা করে থাকি, সে কন্ট্রোলটার আমাদের এখন আর চিন্তা করার সময় নাই। আমাদেরকে ম্যানেজ করে ফেলতে প্রথমেই, কোয়ালিটি ইজ অ্যাক্টিভলি ম্যানেজ করে ফেলবো, আগেই করবো, যাতে কন্ট্রোলিং পার্টটা আমাদের নিয়ন্ত্রণের বিষয়টা যদি আমাদের আর ওই সময়টা নষ্ট করতে না হয়। হ্যাঁ, তাহলে কোয়ালিটি ইজ অ্যাক্টিভলি ম্যানেজড রাদার দেন কন্ট্রোল, সো দ্যাট প্রবলেমস আর প্রিভেন্টেড ফ্রম অকারিং। প্রবলেম হওয়ার আগেই আমাদের প্রবলেমটা প্রিভেন্ট করে ফেলতে পারবো। এই হচ্ছে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। এই টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট সম্বন্ধে কিন্তু অনেক সময় আপনারা কোশ্চেন পাবেন, থিওরিটিক্যাল কোশ্চেন পাবেন, 2 মার্ক, 4 মার্ক, 5 মার্ক, 6 মার্ক। সুন্দর করে লিখবেন টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, 3টা শব্দ আছে, 3টা শব্দকে বিস্তারিত লিখে দেবেন, 6 মার্কস পেয়ে গেলেন খুব ইজিলি। আচ্ছা, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের বেসিক প্রিন্সিপাল কয়টা? 3টা। দেয়ার আর 3 বেসিক প্রিন্সিপালস অফ TQM। কি কি? এটা হচ্ছে গেট ইট রাইট ফার্স্ট টাইম, যেটা আপনি পাবেন একদম প্রথমে আপনাকে করে ফেলতে হবে না, গেট ইট রাইট ফার্স্ট টাইম। আর হচ্ছে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, কন্টিনিউয়াসলি আপনি ইমপ্রুভমেন্ট করতে থাকবেন, খালি কন্টিনিউয়াসলি লিখে থাকবেন কিভাবে ইমপ্রুভ করা যায়, কিভাবে ইমপ্রুভ করা যায়। 3 নম্বর হচ্ছে কাস্টমার ফোকাস, আর হচ্ছে কাস্টমার ফোকাস। কন্টিনিউ গেট ইট রাইট ফার্স্ট টাইম হচ্ছে কি আপনার, এটা তো আমরা বুঝলাম যে কস্ট, TQM কনসিডারস দ্যাট দ্য কস্ট অফ প্রিভেনশন আর লেস দেন দ্য কস্ট অফ কারেকশন। আচ্ছা, কস্ট অফ প্রিভেনশন নিয়ে কথা আছে, একটু পরে আমরা আলোচনা করব। প্রিভেনশন কস্ট, অ্যাপ্রেজাল কস্ট, এগুলো নিয়ে একটু পরে আলোচনা আছে, তখন আলোচনা করব। তাহলে আমাদের হচ্ছে মুদ্রা কথা হচ্ছে আমরা কোনো ভুল করবো না এখানে, আমাদের কোনো ভুল ছাড়াই আমরা ফার্স্ট টাইমে কাজ সব পারফেক্টলি 100% অ্যাকিউরেটলি করবো কাজ, সেই হচ্ছে কথা। হ্যাঁ, কেউ কিছু বললেন? স্যার অ্যাকচুয়ালি আমি এখন কি স্যার আজকে কি স্যার ক্লাস P1 আর E1 এ কনভার্ট হইছে? মানে আমি অ্যাকচুয়ালি সরি, আই এম নট গোইং টু আনসার ইউ দিস কোশ্চেন এট দিস মোমেন্ট। আপনি আমার সঙ্গে পরে কথা বলবেন এগুলো নিয়ে। আর এই ধরনের কোশ্চেন করা এখন ক্লাসের মধ্যে এই লেভেলের কথা বলিয়েন না, আমি একটা ফ্লোতে আছি, প্লিজ আমাকে ডিস্টার্ব করেন না এই মুহূর্তে। আপনারা আগে কাজ শেষ করেন, পরে আলোচনা করতে পারবো ইনশাআল্লাহ। প্রয়োজনে আপনি আমাকে ফোন করবেন, আমি আপনার সাথে কথা বলবো, অসুবিধা নেই। একটা ফ্লোতে আছে, ফ্লোটা একটু ফলো করবেন প্লিজ। কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, what is continuous improvement? সেটা হচ্ছে যে it does the second basic principle of TQM is dissatisfaction with the status quo. Realistically, a zero defect goal may not be obtainable. সাধারণত একদম জিরো ডিফেক্ট গোল অনেক সময় রিয়েলিস্টিক হয় না, প্র্যাকটিক্যালি বাস্তবসম্মত হয় না। It does, however, provide a target to ensure that a company should never be satisfied with its present level of rejects. The management and staff should believe that it is always possible to improve and to be able to get it more right next time. তাহলে কি আমাকে সবসময় ইমপ্রুভমেন্টের কথা এবং গেট ইট নেক্সট টাইম মানে ভালো একদম অ্যাকুরেটলি কথা যতটুকু কিন্তু পারা যায়, রিজেক্ট যেন কম হয়। এই যে লেভেল অফ রিজেক্টস, এটা কিন্তু একটা ভাইটাল পয়েন্ট। বর্তমানেও আপনার রিজেকশন বা ওয়েস্টেজ যাদের কম তারাই বেশি প্রফিটেবল কনসার্ন, এই কথাও কিন্তু এখন এসে গেছে। অনেক বড় বড় কোম্পানিতে চেষ্টা করে যে কিভাবে ওয়েস্টেজ কমানো যায়, ওয়েস্টেজের মধ্যে প্রচুর আমার টাকা ইনভলভ হয়ে যায়। একটু পরে আলোচনাতে আসবে কথাগুলো, তখন আরো দেখবো। তারপর আসে কাস্টমার ফোকাস। কাস্টমার ফোকাস থেকে কোয়ালিটি ইজ এক্সামিনড from a customer perspective and the system is aimed at meeting customer needs and expectations. TQM will often involve the use of just-in-time stock control in order to eliminate any waste in stock. আচ্ছা, just-in-time সম্বন্ধে আসলে জানি কিনা আমরা, কে কি জানেন একটু বলবেন আমাকে।
ততক্ষণ একটু পানি খাই। বলেন। জাস্ট ইন টাইম হচ্ছে যে এমন একটা পদ্ধতি যেখানে কোনো শেষে কোনো স্টক থাকবে না, তারপর হচ্ছে যে মানে খরচগুলো জিরো হয়ে যাবে, মানে এই পদ্ধতি অনুসরণ করে হিসাব করা হয়। জাস্ট ইন টাইম হলো স্যার আমি মানে জাস্ট ইন টাইম হলো যখন স্যার আমার যে র ম্যাটেরিয়ালটা লাগবে তখনই আমি সেটা আনাবো, মানে আমার ইনভেন্টরি একদম মিনিমাম কোনো স্টক থাকবে না আর কি। হ্যাঁ জি স্যার। মানে এটাকে আরো ভালোভাবে বলতে গেলে স্যার এখন কম্পিটিটিভ মানে আধুনিক যুগে আমরা অর্ডারটা যেটা নিব, যে পরিমাণ র মেটেরিয়াল নিব যেন আমার ক্লোজিং স্টক না থাকে, ইনপুট প্রোডাকশন করব আউটপুট করব, এরকম একটা কনসেপ্ট। আমি অর্ডার পাবো আর বানাই ফেলবো, অর্ডার পাবো আর বানাই ফেলবো এরকম। আমি উত্তর পেলাম। আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি জাস্ট ইন টাইম সম্বন্ধে ভালো ধারণা আছে সবার। খুবই একটা আচ্ছা, জাস্ট ইন টাইমটা কোন দেশ থেকে উৎপত্তি এটা কি বলতে পারেন? জাপান থেকে স্যার, জাপান থেকে স্যার। রাইট, থ্যাংক ইউ। টয়োটা কোম্পানি ইউজ করছে স্যার, টয়োটা কোম্পানি ফার্স্ট ইউজ করছে। এক্স্যাক্টলি, টয়োটা কিন্তু ম্যানেজমেন্টে খুবই ফোকাস ইন দ্য ওয়ার্ল্ড ওয়াইড ম্যানেজমেন্টে, ভালো ম্যানেজমেন্ট ওদের। জি স্যার। ঠিক আছে, তাহলে আমাদের দেশে তো ইউজ হয় না এটা, তাই না স্যার? এটা না স্যার, এটা ডিফিকাল্ট, অনেক অবস্টাকল আছে, অনেকে ইউজ করে, আমাদের দেশেও ইউজ হয় না এটা বলা যাবে না অবশ্যই স্যার। এটার কারণে কিন্তু স্যার জাস্ট ইন টাইমের জন্য আমাদের মানে ট্রান্সপোর্টেশন সিস্টেমও অনেক স্মুথ থাকতে হবে। হ্যাঁ, লজিস্টিক সিস্টেমটা জি স্যার, লজিস্টিকটা ভালো থাকলে অনেকগুলো ব্যাপার ইনভলভ আছে। জাস্ট ইন টাইমের সুবিধা অসুবিধা আছে, সেগুলো আমরা পরবর্তীতে আমাদের একটা চ্যাপ্টারই আছে এটা নিয়ে আলোচনা করার। চ্যাপ্টার না, একটু একটা পার্ট আছে, তো তখন আলোচনা করতে পারবো, বাট আপাতত আমরা জানি, এটাই বুঝতে পারলাম। এখন টিকিউএম এর সঙ্গে স্ট্যান্ডার্ড কস্টিং এর কি সম্পর্ক? হ্যাঁ, এটা একটু দেখি। TQM is often seen as being at odds with traditional standard costing methods for the following reasons. কি রিজনে? TQM expects continuous improvement rather than standard performance. স্ট্যান্ডার্ড পারফরম্যান্সটা কি বলেন তো? স্ট্যান্ডার্ড পারফরম্যান্সটা কি? আমরা একটা যেটা আগে থেকে ঠিক করে রাখছি যে এটাই স্ট্যান্ডার্ড, এভাবে চলতে থাকবে, মোটামুটি এভাবে চললে হবে, তাই না? নাকি না? কিন্তু TQM বলছে না, TQM কিন্তু আশা করে, এক্সপেক্ট করে, TQM expects continuous improvement rather than standard performance. তার মানে কন্টিনিউয়াস একটা মুভমেন্টের মধ্যে আসি আমরা। তারপর TQM expects everyone to take responsibility for failures in the system. ফেলিয়ার হলে কিন্তু সবাই রেসপন্সিবল নিতে হবে, কিন্তু এটা অনেক মজার ম্যানেজমেন্ট সিস্টেম এখানে কিন্তু এই বইতে আছে, উদাহরণ আছে আর কি। যেমন আপনার আসবে সামনে আমাদের পাবো আমরা ওই যে ফুটবল টিমের একটা এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সম্বন্ধে আছে, বিভিন্ন ধরনের আছে। যাই হোক, এগুলো আলোচনাতে আসবে। তো বিভিন্ন কোম্পানি ম্যানেজমেন্ট সিস্টেম সম্বন্ধে একটু আলোচনা আছে, আমি কথা বলবো তখন, খুব ইন্টারেস্টিং। তারপর TQM systems do not accept waste as being acceptable. Waste কে TQM সিস্টেমে acceptable না, আপনার waste হইতেই পারবে না। তারপর TQM is concerned with quality related costs rather than production costs. দেখেন, আপনার কোয়ালিটি রিলেটেড যে কস্ট আছে, এটা সে কিন্তু প্রোডাকশন কস্টের মধ্যে পার্থক্য আছে, কিন্তু প্রোডাকশনের মধ্যে লেবার বা আপনার ম্যাটেরিয়াল, লেবার, এই ধরনের কস্ট, ওভারহেড কস্ট থাকবে, কিন্তু কোয়ালিটি রিলেটেড, কোয়ালিটিকে ভালো করার যে কস্ট গুলো আছে, বা আমার এফিসিয়েন্সি লেভেলে আমি আননেসেসারি কোনো কস্ট করছি কিনা, আমার ওয়েস্টেজ হচ্ছে কিনা, এগুলো হচ্ছে কোয়ালিটি রিলেটেড কস্ট। তাহলে ওইটাই নিয়ে বেশি কনসার্ন। এন্ড TQM often incorporates JIT inventory control explained later so that material variances are less likely. এই হচ্ছে মোটামুটি TQM সম্বন্ধে আলোচনা। আর একটা কথাই চলে আসছে এখানে, এই আলোচনার এখানে ডিটেলস আছে, এগুলা আপনারা পড়বেন অবশ্যই, আমি যা বললাম তাই। এখানে একটা কথা লাস্টে আসছে যে as a result in TQM environments benchmarking is preferred. বেঞ্চমার্কিং কথা চলে আসছে, বুঝছেন না? এই ওয়ার্ডটাও কিন্তু এটা নিয়ে কিন্তু বিষয় আলোচনা পরে আছে। আপাতত জানেন যে বেঞ্চমার্কিং শব্দটা মাথায় রাখেন। In TQM environments benchmarking is preferred to standard costing as a performance measurement technique because TQM emphasizes continuous improvement and reference to a predetermined internal standard gives no incentive to improve. These ideas are explored again in chapter 7. Chapter 7 এ গিয়ে বেঞ্চমার্কিং সম্বন্ধে পড়বো ইনশাআল্লাহ, তখন জানবেন। এবার আসেন খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু, যে কোয়ালিটি রিলেটেড কস্ট। এই যে কোয়ালিটি সম্বন্ধে আমরা আলোচনা করলাম TQM এ, কোয়ালিটি রিলেটেড কস্ট গুলো কি কি আমাদের? এখানে কয়েকটা বিষয় আছে, একটা হচ্ছে প্রিভেনশন কস্ট, অ্যাপ্রেজাল কস্ট, ইন্টারনাল ফেলিওর কস্ট, এক্সটার্নাল ফেলিওর কস্ট। চারটা বিষয় হচ্ছে গা কোয়ালিটি রিলেটেড কস্ট। লিখে আপনি একবার উচ্চারণ করেন, কি কি বললাম? প্রিভেনশন কস্ট, appraisal cost, internal failure cost, and external failure cost.
আপনাদেরকে একটু পড়ালাম এই জন্য জানেন, এটা কিন্তু প্রিভেনশন কস্ট, এক্সপেন্ডিচার কস্ট, এগুলা যখন আমরা ফিফথ চ্যাপ্টারে কি যখন এবিসি করব, অ্যাক্টিভিটি বেস কস্টিং করব, তখন কিন্তু এই কস্ট গুলোর সম্বন্ধে দেখবেন যে আপনাদের মাথায় খেলতেছে। সুতরাং আমরা একটু পড়ে নেই বিষয়টা কি। Failing to satisfy customers' needs and expectations or failing to get it first time cost the average company between 15 to 30% of sales revenue. দেখেন এই যে কস্ট অফ কোয়ালিটি, আসলে কস্ট অফ কোয়ালিটিটাই বিভিন্ন কোম্পানিগুলোকে 15 থেকে 30% অফ সেলস রেভিনিউ কস্ট ওদের খরচ হয়। এই কারণে কাস্টমার স্যাটিসফাই করতে পারে নাই অথবা ফেল করছে। যিনি বলছেন ওনার নাম কি? খুব ভালো কথা বলছেন যে নেগেটিভ হয়েন না। জি স্যার, এখন করছেন না। আচ্ছা, থ্যাংক ইউ। এটা ভালো বলছেন যে আসলে আমাদের একটু সহনশীল হওয়া দরকার। অনেকের অনেক সমস্যা থাকে, আমরা একটু সবাই সবার সঙ্গে কোঅপারেট করে চলতে জুম পারলে। ক্লাস নতুন তো অনেকে এটাতে ইউজ টু না। জি জি, সময় লাগবে। ইউ আর রাইট, কারেক্টলি রাইট। তো সেটা ঠিক আছে, ইনশাআল্লাহ সবাই প্র্যাকটিস করতে করতে আমরা ইউজ টু হয়ে গেলে তখন আর সমস্যা থাকবে না। বাট আমাদের একটু সহনশীল হইতে হবে, সো দ্যাট আমরা একজনের সাথে অ্যাকোমোডেট করব, আর তাহলে ইনশাআল্লাহ সমস্যা কম থাকবে। বাই দ্য ওয়ে বলি, কয়েকদিন আগে, কালকে না পরশু দিন একটা কোথায় পড়ছিলাম যে ছোটখাটো ব্যাপারগুলো আমরা না ধরলে কি হয়, অনেক সমস্যা তো হয় না। তাহলে মানে কথাটা এক জায়গায় পড়ছিলাম আর কি, খুব ভালো লাগছে কথাটা, যে আমরা ছোটখাটো অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরা না ধরলে নয়, না ধরলে কথা না বললে কথা পারে না, বিষয়টা এরকম আর কি। বেশ ভালো লাগছিল। এনিওয়েজ, তাহলে প্রিভেনশন কস্টটা কি চলে আসি আবার। প্রিভেনশন কস্ট রিপ্রেজেন্ট দ্য কস্ট অফ এনি অ্যাকশন টেকেন টু প্রিভেন্ট অর রিডিউস ডিফেক্টস এন্ড ফেলিয়ার্স। আমার কোনো ডিফেক্ট হলে, ফেলিয়ার হলে ওটা হতে পারবে না, ওটা প্রিভেন্ট করার জন্য আমি যে কস্ট করব সেটাই হচ্ছে প্রিভেন্টিভ কস্ট। বুঝছেন? মানে আমার যেহেতু এগুলো সব কোয়ালিটি রিলেটেড কস্ট, এই যে আমার প্রিভেনশন কস্ট, অ্যাপ্রেজাল কস্ট, ইন্টারনাল ফেলিয়ার কস্ট, এক্সটার্নাল ফেলিয়ার কস্ট, চারটা কস্ট আমার কি রিলেটেড কস্ট বললাম? কোয়ালিটি রিলেটেড কস্ট। এই স্যার কোয়ালিটি প্রবলেম রিডিউস করার জন্য যে কস্ট ইনকার্ড হবে সেটাই প্রিভেনশন কস্ট। হ্যাঁ, ওয়ান অফ দ্য কস্ট ইজ প্রিভেনশন কস্ট। আমার কোয়ালিটিটা ডিফেক্টিভ হবে না, আমার প্রোডাক্ট ডিফেক্টিভ হবে না, আমার কোনো ফেলিয়ার হবে না, এইটাই হচ্ছে আমার প্রিভেনশন কস্ট। ওটার জন্য আমি যে কষ্ট ব্যয় করবো সেটা হচ্ছে প্রিভেনশন কস্ট। So it includes design and development of quality control equipment and maintenance of the equipment and maintenance নেওয়া। আমি একটা আমার প্র্যাকটিক্যাল উদাহরণ দিই আপনাদেরকে প্রিভেনশন কস্ট নিয়ে। আমি হাইডেলবার্গ সিমেন্টে আমি অনেক বছর কাজ করেছি। আমি চিটাগাংয়ের রুবি সিমেন্ট ফ্যাক্টরিতে, এখানে আমি ডিজিএম হিসেবে ছিলাম অনেক বছর। তখন আমি প্রকিউরমেন্ট সাইড এবং লজিস্টিক্স সেক্টরও দেখতাম। তো আমাদের হলো কি, একবার আমাদের একটা বল মিল হয়ে গেছে, আপনার নষ্ট হয়ে গেছিল। তো তখন আমরা হাইডেলবার্গ সিমেন্ট জাস্ট রুবি সিমেন্টে কিনে নিয়েছি নতুন। আমাদের অনেক কোয়ালিটি ইমপ্রুভমেন্টে কাজ করছিলাম তখন একসঙ্গে। এর ভিতরে প্রথম 1 বছরের ভিতরে আমাদের এই ঘটনা ঘটছে যে আমাদের বল মিলটা বন্ধ হয়ে গেছে। বল মিল বন্ধ মানে পুরো প্রোডাকশন বন্ধ আমাদের। আমাদের কিন্তু অনেক লস হয়ে গেছিল তখন। সিমেন্টের বল মিল আমার যেই মূল চালিকা, আমার বল মিল থেকে আমার সিমেন্ট প্রোডাকশন হয়, সেটাই বন্ধ হয়ে গেছে। কারণটা কি? ওটাতে লুব্রিকেশন সিস্টেম যে ছিল, অয়েলিং সিস্টেমটার ভিতরে একটু ঝামেলা ছিল। সেটা কিন্তু আমাদের যে যারা টেকনিশিয়ান ওখানে কাজ করতেন তারা কিন্তু ওটা সঠিকভাবে ফলো আপ করে আনতে পারেনি, যার ধরনে আমাদের এই মেশিনটাকে আমাদেরকে ওখান থেকে আবার
13 ফিট লাগে 14 ফিট ওটা শুধু ডায়া ছিল বল মিলটা, ওটাকে ওখান থেকে খুলে বের করা, আবার এখান থেকে আমরা লজিস্টিক সাপোর্ট দিয়ে ইন্ডিয়াতে পাঠিয়েছি, ওখান থেকে রিপেয়ার করে আস্তে আস্তে আমাদের 2 থেকে 3 মাস চলে গেছে। ওই 2 থেকে 3 মাস কিন্তু প্রোডাকশন বন্ধ ছিল। তাহলে দেখেন আমরা যদি তখন আগে থেকে বুঝতে পারতাম যে আমার কোয়ালিটি প্রবলেমের কারণে কোথায় এখন আমার সিস্টেমের কারণে অয়েলিং হয় নাই, কেলা হয় নাই, এগুলো যদি আগে থেকে সিস্টেমাইজ করা থাকতো, আমি যদি ইনভেস্ট করতে পারতাম, তাহলে কিন্তু সমস্যা হতো না। বিষয়টা এরকম, প্রত্যেকটা ফ্যাক্টরিতে এরকম ঘটনা করতে পারে। আমরা তো তখন হাইডেলবার্গ সিমেন্ট, রুবি সিমেন্ট তখন কিনে ফেলছিলাম, কেনার পরে আমাদের যখন ফার্স্ট ইয়ারেই আমাদের ঘটনা ঘটছিল। এখন তো আলহামদুলিল্লাহ পারফেক্টলি চলে, একদম কোনো আনইন্টারাপ্টেড প্রোডাকশন, সোজা কথা। তো ওখানে কি করা হচ্ছে, আমাদের যেটা শিখছি আসলে মানে মেইনটেনেন্সের জন্য একটা টাইম কিন্তু প্রত্যেক ফ্যাক্টরি রাখা উচিত, যে মেইনটেনেন্স হবে এই সময়টা শুধু মেইনটেনেন্স হবে, বেছে নিতে হবে কোন সময়টা মেইনটেনেন্স করবো, ওই সময়টা ওই বেশিরভাগ মেইনটেনেন্স হবে। ওখানে কিছু পার্টস চেঞ্জ করতে হতে পারে, বিভিন্ন ধরনের অয়েলিং চেঞ্জ করতে হতে পারে, একটা টাইম কিন্তু রাখতে হবে যাতে আমার প্রোডাকশন ফ্লোতে কোনো ডিস্টারবেন্স না হয়। এই জন্যই very vital point, it includes design and development of quality control equipment and maintenance of the equipment. Maintenance of the equipment is really very important. That's the prevention cost. Appraisal cost key, appraisal costs are cost incurred such as inspection, testing, in initially asserting the conformance of the product to quality requirements. Appraise করা, বারবার appraise করা, ইন্সপেকশন করব, টেস্ট করব, হ্যাঁ, যাতে প্রথম থেকেই আমরা কনফার্ম করব যে কনফার্মেশনটা ঠিক আছে কিনা কোয়ালিটি। They include the cost of goods inwards inspection, যে সমস্ত গুডস ইনওয়ার্ড আসছে আমরা পারচেজ করে আনতে, ওগুলো ইন্সপেকশন করা যে আমার ম্যাটেরিয়ালের কোনো ঝামেলা নাই, ম্যাটেরিয়াল কোয়ালিটি ভালো, অ্যান্ড মনিটরিং অফ দ্য প্রোডাকশন আউটপুট, এবং আউটপুট যেটা হচ্ছে সেটাকে মনিটরিং করে রাখা। এগুলো হচ্ছে অ্যাপ্রেজাল কস্ট, তাতে আমাদের এগুলো যদি ঠিক থাকে তাহলে আমাদের অন্য কস্টটা কমে আসবে। এবার ইন্টারনাল ফেলিয়ার কস্ট আর দ্য কস্ট অ্যারাইজিং ফ্রম inadequate quality where the problem is discovered before the transfer of ownership from supplier to purchaser. তাহলে কি হচ্ছে এখানে আমার ইন্টারনাল ফেলিয়ার and they include the cost of reworking or rectifying the product. একটা প্রোডাক্ট যখন আমার ইন্টারনাল ফেলিয়ারের কারণে যদি প্রবলেম হয়ে যায়, তখন আবার রিওয়ার্ক করতে হয়, আবার রেকটিফাই করে এটাকে ঠিক করতে হয়। the net cost of scrap হয়ে যায়, তখন স্ক্র্যাপের কস্ট আছে, ডাউন টাইম অফ মেশিনারি বন্ধ হয়ে আছে, মনে করেন ওই যে আমার ইন্টারনাল ফেলিয়ার হলো, ওই জন্য মেশিনারি বন্ধ হয়ে আছে, হ্যাঁ, ডিউ টু কোয়ালিটি প্রবলেমস। তাহলে এই সমস্ত কারণের মধ্যে ইন্টারনাল, যে আমি একটু আগে উদাহরণ দিলাম আমাদের রুবি সিমেন্ট ফ্যাক্টরি, অনেক আগের উদাহরণ এটা, তা এই ধরনের ইন্টারনাল ফেলিয়ার যদি হয়ে যায় তাহলে কিন্তু এই ধরনের কস্ট কিন্তু হয়ে যাবে। এই কস্টগুলো কিন্তু আমাদের ধর্তব্য, এগুলো আমাদেরকে হিসাবে আনতে হবে। সো আবার পড়ি, ইন্টারনাল ফেলিয়ার কস্ট আর দ্য কস্ট arising from inadequate quality where the problem is discovered before the transfer of ownership from supplier to purchaser. They include the cost of reworking or rectifying the product, the net cost of scrap, downtime of machinery due to quality problems, etc. এবার আসেন আরেকটা আছে external failure cost. এটা কি জিনিস? The cost arising from inadequate quality discovered after the transfer of ownership from the supplier to the purchaser. যখন পারচেজার কিনে যায় তারপরে যখন প্রবলেম হয়, সাচেস তখন কি প্রবলেম হয়, সাচেস কমপ্লেইন্স, তাহলে তারা কমপ্লেইন করে যে আমার কোয়ালিটি খারাপ, প্রোডাক্টটা ঠিক মতো পাই নেই। ওয়ারেন্টি ক্লেমস, আমার ওয়ারেন্টির মধ্যে প্রোডাক্ট নষ্ট হয়ে গেছে, 1 বছর ওয়ারেন্টি দিয়েছেন ভাই, আমার 6 মাস টিকে নেই, ফেরাই দেন। তারপরে আপনার রিকল কস্ট, আবার ওদেরকে আবার রিকল করার জন্য আবার কস্ট, আবার অনেক খরচ আছে। কস্ট অফ রিপেয়ারিং অর রিপ্লেসিং রিটার্ন ফল্টি গুডস, তখন আবার রিপেয়ার করে দাও, আবার রিপ্লেস করে দাও, ঝামেলা, মানে এটা টাইমও নষ্ট, টাকাও নষ্ট, ম্যাটেরিয়াল নষ্ট, লেবার নষ্ট, এভরিথিং নষ্ট। সো এটা হচ্ছে আমাদের এক্সটার্নাল ফেলিয়ার। যখন আমার এক্সটার্নাল ফেলিয়ার কি, যখন আমার মাল চলে গেছে আমার পারচেজারের কাছে, সাপ্লায়ার যখন পারচেজারের কাছে মাল দিয়ে দিচ্ছে, তখন ওটাকে রিপ্লেসমেন্ট করো, রিকেল করো, ওয়ারেন্টি দাও, এগুলো হচ্ছে এক্সটার্নাল ফেলিয়ার কস্ট। সো এখানে একটা বিরাট কস্ট ইনভলভ আছে। এই সবগুলো কস্ট মিলে আমার 15 থেকে 30% কস্ট সেলস রেভিনিউ কিন্তু এভারেজে কোম্পানিগুলো দিয়ে থাকে, কম না কিন্তু, কি বলেন, তাই না? অনেক কস্ট। এই কস্টটা কিন্তু আমরা হয়তো দিতে পারবো না। সুতরাং টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমটা হবে এভাবে যে আমার কোনো ভুলই হবে না, 100% আমরা ওকে যতটুকু পর্যন্ত পারা যায় সেই চেষ্টা। আপনারা কি বোরিং হচ্ছেন, বোর হচ্ছেন খুব? না স্যার, খুবই ভালো লাগছে আপনার রিয়েল লাইফ যে এক্সাম্পল গুলো শেয়ার করছেন। আই থিংক এগুলো আমাদের আরো বেশি ইন্সপায়ার করছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে যেহেতু একটু মানে বেশি ওই থিওরিটিক্যাল, কিন্তু আমি একটু গল্পর ছলে বলতে চাই, তাতে যেন সবাই একটু প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট থেকে যদি শুনেন
আশা করি ভালো লাগবে এবং স্যার একটা প্রশ্ন ছিল খুব ইম্পর্টেন্ট। স্যার একটা প্রশ্ন ছিল স্যার, কস্ট অফ কোয়ালিটি এটা কি মানে কোম্পানি আগে থেকে সেট করে রাখে নাকি এটাকে অ্যাভয়েড করার জন্য কোম্পানিটা মানে টিকিউএম বা হচ্ছে যে প্রসেসটা আছে ওইটা কি সে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট এই প্রসেসটাকে মেনটেন করার জন্য কি কস্ট অফ কোয়ালিটিকে সে সেট করে রাখে স্যার? এই জিনিসটা একটু বুঝতে পারি না স্যার। মানে এই যে 4 ধরনের যে কস্ট গুলো আছে, প্রিভেনশন বলেন, অ্যাপ্রাইজাল বলেন, ইন্টারনাল ফেলিওর কস্ট বা এক্সটার্নাল ফেলিওর কস্ট, এগুলো তো স্যার হতে পারে একটা কোম্পানিতে। এখন এগুলোকে প্রিভেনশন করার জন্য কি স্যার টিকিউএম প্রসেসটা আমি কি বিষয়টা এরকমই যে আপনার এমন ভাবে আপনি ম্যানুফ্যাকচারিং সিস্টেমটাকে ডেভেলপ করে দিবেন, হ্যাঁ, যাতে আপনার মানে আপনার কোনো ফল্ট হবে না, প্রিভেনশন আপনার কোনো ঝামেলা হবে না। প্রিভেনশন তাহলে একটা প্রিভেনশন করলেন, হ্যাঁ, আপনার প্রোডাকশন বন্ধ হবে না। এরপরে আপনি অ্যাপ্রাইজালের জন্য যদি কস্ট, আপনি যদি অ্যাপ্রাইজাল না করেন, মনে করেন আপনি প্রিভেনশন না করলে কি হবে, আপনি কোনো ফল্ট হবে না, কোনো ডিফেক্ট হবে না, কোনো ফেলিওর হবে না। ওটার জন্য আপনি যদি সিস্টেমাইজ করে রাখেন যে না আমি আমার বছরের কোন সময় আমি মেইনটেনেন্স করব, ওটা যদি আপনার হাতে প্ল্যান করা থাকে তাহলে আপনি প্রিভেন্ট করতে পারলেন। আপনার মনে করেন একটা মেশিনের ভিতরে অনেকগুলো কম্পোনেন্টস থাকে, বেয়ারিং থাকে, ছোট ছোট বেয়ারিং থাকে, ছোট্ট একটা বেয়ারিং দাম 200 টাকা। আপনার প্রোডাকশন যদি বন্ধ হয়, একদিন বন্ধ থাকলে কত টাকা লস। সো আপনি সেটা চিন্তা করতে হবে যে আমি 200 টাকার বেয়ারিং চেঞ্জ করব, ওটা কস্ট বেশি নাকি আমার 2 লাখ টাকা ক্ষতি যাবে সেটা কস্ট বেশি। সুতরাং আপনি আগে থেকে প্রিভেনশনের জন্য কি করলে আপনার ওই ফেলিয়ারটা হবে না, ওই ডিফেক্টটা হবে না, সেই বিষয়গুলো তখন আপনি খুঁটিনাটি তখন চিন্তা করতে পারবেন। যখন আপনি এই বিষয়গুলো প্ল্যানিং করবেন যে আমার কি কি কাজ করলে আমার কোনো ফেলিয়ার হবে না, তখন আপনার প্রিভেনশন কস্টের কি কি লাগবে, দরকার একটা মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার রাখতে পারে, আমার একটা কিছু মাল আমার স্টক করে রাখতে হতে পারে, ইমিডিয়েট ওটাকে আমি রিপ্লেসমেন্ট করার জন্য কিছু আমাদের একটা মেইনটেনেন্স একটা শিডিউল থাকতে পারে। এই ধরনের বিষয়গুলো আগে থেকে যখন প্ল্যান করা থাকবে, ওইটাই টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। আপনার ফোকাস হচ্ছে কি আপনার কোয়ালিটিটা কখনো সব দিক দিয়ে, ওই যে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের টিকিউবের শুরুতে বলেছিলাম যে ইট ইনভলভস এমপ্লয়ি, কাস্টমার্স, সবাই, তাই না? আর আরেকটা কি বলেছিলাম, সাপ্লায়ার, সবাই কিন্তু ফোকাস এন্টায়ার বিজনেস সিস্টেমে যারা আছে, এন্টায়ার বিজনেস ম্যানেজমেন্টে টোটাল মানে এমপ্লয়ি আছে, কাস্টমার আছে, সাপ্লায়ার, সবাই আছে, কিন্তু ইনভলভ সবাই। সবার দিকে চিন্তা করে আপনি কিভাবে করবেন। আপনি এখন মাল কিনতেছেন, ম্যাটেরিয়াল কিনবেন, এখন ম্যাটেরিয়াল আপনার আমি অর্ডার দিলাম, মাল চলে যাবে, মাল আসলে তো আমি কাজ শুরু করে দেবো না। আপনাকে চিন্তা করতে হবে মাল যেটা আপনাকে ম্যাটেরিয়াল যেটা ইম্পোর্ট করবেন সেখানে ঝামেলা থাকতে পারে। যদি আপনার ম্যাটেরিয়াল যদি ডিফেক্টিভ থাকে, আপনার ম্যানুফ্যাকচারিং কিন্তু ডিফেক্ট হবে। সো আপনাকে এসে করতে হবে যে আপনার ম্যাটেরিয়াল ইম্পোর্টটা যেন যে কোয়ালিটি অফ দ্য ম্যাটেরিয়াল ওটা পারফেক্ট আছে কিনা। সেখানে হয়তো আপনার এক্সট্রা কিছু খরচ করতে হতে পারে, কিন্তু এক্সট্রা কিছু খরচ আপনি করবেন কিনা, দ্যাট ইজ দ্য $1,000,000 কোয়েশ্চেন। আপনি যখন চিন্তা করবেন না আমি এই টাকাটা খরচ করতে চাই, এটা কি দরকার খরচ করার, আসলে কিন্তু না, কি দরকার খরচ করতে দরকার, কি দরকার খরচ করবেন, কি দরকার অল্প টাকা খরচ করে আপনি একটা বিরাট লোকসান থেকে নিজেকে সেভ করতে পারবেন। সেজন্য টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টটা টোটালি একটা এইভাবে আগে। স্যার এই যে কোয়ালিটি যে কস্ট গুলো বললেন, তার মানে এটা তো অনেকে বাজেটে আমরা এইভাবে প্রিডিটারমাইন করি না বা কেউ অ্যালাউন্স হিসেবে নেয়। তার মানে এই জাতীয় কস্ট গুলো আমরা যত রিডিউস করতে পারবো আমার প্রফিট অটোমেটিক ম্যাক্সিমাইজেশন হবে, মানে হিডেন কস্ট জাতীয় এগুলো বলা যায়। ইউর রাইট, হিডেন কস্ট কথাটা এখানে পারফেক্ট না, তবে আপনি যেটা বললেন প্রথম পার্টটা ঠিক আছে, হ্যাঁ, যে মানে আমরা কোয়ালিটিকে এনশিওর করার জন্য অল্প কিছু খরচ করলেও আমাদের অসুবিধা নাই। সেটা তো আমি খরচ যেটা করবো, আমি কি ওটা কি প্রফিটের উপরে প্রফিট হয়তো বা আমি প্রফিট থেকে আমি নিয়ে আসবো না, টাকাটা প্রফিট মাইনাসে চলে যাবে, হবে না, তখন খরচ যাবে। কিন্তু অল্প কিছু খরচ হলেও আমার যদি কোনো রকম ডিফেক্টিভ হয়ে যায় ওটার খরচ তারও বেশি, তাহলে আমি হিসাব করবো যে ভাই আমার ডিফেক্টিভ হলে ওটা কস্ট বেশি নাকি আমার যে প্রিভেনশন কস্ট, ইন্টারনাল ফেলিওর কস্ট, অ্যাপ্রাইজাল কস্টলে ওটার খরচ বেশি, কোনটা খরচ বেশি? নিশ্চয়ই দেখবেন যে তখন হিসাব করে দেখবেন যে না, আপনি যদি আগে থেকে প্রিভেন্ট করেন কিছু কস্ট থাকেন, ইন্টারনাল ফেলিওর, এক্সট্রা ফেলিওর, এগুলা এই সমস্ত কস্ট তখন আপনারা অটোমেটিক কি করবেন, জি স্যার, কমাতে পারবেন। স্যার এই টাকাটাকে হিসাব করে আগে থেকে অ্যালাউন্সে রেখে দিব? অফকোর্স প্ল্যানিং এ থাকবে, বাজারে থাকবে, আপনাদের মেইনটেনেন্স শিডিউলও থাকবে, হ্যাঁ। তো বিষয়টা এরকম। আর কনফরমেন্স কস্ট এন্ড নন কনফরমেন্স কস্ট, এই যে কস্ট গুলো আছে, 4টা কস্ট আলোচনা করলাম, এটাকে আবার কি বলছে, অ্যাপ্রেজাল কস্ট এন্ড প্রিভিশন কস্ট মে অলসো বি রেফার্ড টু অ্যাজ কনফরমেন্স কস্ট। মানে অ্যাপ্রেজাল কস্ট এবং প্রিভিশন কস্ট, এটা তো আমাদের আসলে কনফার্মেশনটা কনফার্ম করার জন্য আমার যে কোয়ালিটি ঠিক আছে কিনা, ইন্সপেকশন ঠিক আছে কিনা, ম্যাটেরিয়াল ঠিক আছে কিনা, দ্য কনফরমেন্স অফ দ্য প্রোডাক্ট এন্ড কোয়ালিটি, এটাকে বলা হয়। এটাকে বলা হয় তাহলে অ্যাপ্রেজাল কস্ট এন্ড প্রিভিশন কস্ট may also be referred to as conformance cost, whilst internal failure cost and external failure cost
may be referred to as non-conformance cost. তাহলে এই হলো মোটামুটি টিকিউ সম্বন্ধে বিশদ আলোচনা। বাকিটা আপনারাও পড়বেন ইনশাআল্লাহ। এই সম্বন্ধে ভালো একটা ধারণা মাথায় থাকা উচিত, সবারই পড়বেন আপনারা, কেমন? স্যার জি, আরেকটা এখানে একটা এক্সাম্পল আছে, এক্সাম্পলটা আপনারা এই এক্সাম্পলটার এখানে ওই যে সলিউশনটা পড়বেন। এই যে আমরা কস্ট গুলো আলোচনা করলাম, appraisal cost, prevention cost, appraisal cost, internal failure cost, external failure cost, এই চারটা কস্টের আলোকে এই এক্সাম্পল ওয়ানটার ডেসক্রিপশনটা দেওয়া আছে, কেমন? পেজ 84 85 এ পাবেন। তখন আপনারা দেখবেন, বাসায় বসে এটা পড়বেন, সো দ্যাট এই যে আলোচনা করলাম এগুলা দেখবেন তখন মাথায় আরো ভালোভাবে খেলবে। এই যে আপনারা অনেকগুলো কোশ্চেন করতেছেন, এইটা এই এক্সাম্পলটা পড়ে ওগুলা পড়লে কিন্তু দেখবেন যে খুবই ইন্টারেস্টিং মনে হচ্ছে। তো এটা আমি আর পড়লাম না, এটা আপনারা একটু নিজেরা আশা করি পড়বেন। তারপরে তবে আমি একটু প্রশ্ন শুধু করে দিই। ওরা বলছে EPLC provides the computer upgrading, servicing and repair facility to a variety of business and personal computer users. ওরা এক ধরনের ব্যবসা করে, কম্পিউটার আপগ্রেড করে, আপগ্রেডিং করে, সার্ভিসিং করে, রিপেয়ার করে এগুলা। An issue which concerns the management of EPLC is the quality of the service provided for clients. তারা একটা কনসার্ন, সার্ভিস নিয়ে, তাদের সার্ভিস যে প্রোভাইড করে ওদের যে কনসার্ন আছে, তারা বলছে যে the operation manager has suggested that the company should introduce total quality management, but the management team is unsure how to do this and of the likely costs and benefits of its introduction. বুঝছেন? তাহলে এইগুলো নিয়ে আলোচনা আছে যে এখানে explain the total quality management in the context of EPLC, ওদের কনটেক্সটে EPLC এর মধ্যে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট কি হতে পারে, আর describe the likely costs and benefits that would arise if EPLC introduced a TQM policy. এই যে আমরা আলোচনা করলাম এতক্ষণ পর্যন্ত কথা বললাম, ওটার আলোকেই আলোচনাগুলো আছে। দুইটা পৃষ্ঠা, এক দেড় পৃষ্ঠা বোধহয় এটা মোটামুটি একটু পড়বেন প্লিজ, তাহলে খুব ইন্টারেস্টিং লাগবে। সো এবার আসেন জাস্ট ইন টাইম। একটু আগে আলোচনা করছি জাস্ট ইন টাইম। জাস্ট ইন টাইমটা কি? জাস্ট ইন টাইম ইজ এ মেথড অফ ইনভেন্টরি কন্ট্রোল based on two principles. Just in time টা two principles উপরে কি কি? Goods and services should be produced only when they are needed. যখন আমার দরকার পড়বে তখনই প্রোডাকশন করব, এর আগে প্রোডাকশন করব। আমার প্রোডাকশন করলে স্টক পাইল করে আমি ইনভেন্টরি ক্রিয়েট করে রাখবো না। যখন আমার নিড হবে, যখন আমার বিক্রয়ের ইনভয়েস আসবে, অর্ডার আসবে, তো তখনই আমরা should be produced, goods and services should be produced only when they are needed. Products and services must be delivered to the customer at the time the customer wants them, just in time. Just in time sees inventory as a cost burden and its extreme form. And in its extreme form, a JIT system seeks to have zero inventory. তার মানে zero inventory system. এটা এখানে just in time মধ্যে জাস্ট ইন টাইম, ওখানে কোনো ইনভেন্টরি থাকবে না। এটাই হচ্ছে মূল ভিশন অর মিশন অফ অর অবজেক্টিভ অফ দিস জাস্ট ইন টাইম সিস্টেম। তাহলে এখানে কি হচ্ছে? এখানে প্রোডিউসড অনলি ওয়েন দে আর নিডেড, ডেলিভার্ড টু দ্য কাস্টমার এট দ্য টাইম দ্য কাস্টমার ওয়ান্টস দেম, হ্যাঁ, আর জিরো ইনভেন্টরি। তিনটা বিষয় এখানে এসে গেল। Another aspect of JIT philosophy is high quality. আরেকটা অ্যাসপেক্ট কিন্তু এখানে আছে। আপনারা আমরা এগুলো করতে গিয়ে এই জাস্ট ইন টাইম এন্ড এই বিষয়গুলো প্রোডিউস ব্যান নিডেড, কাস্টমার ওয়ান্টস দিব, জিরো ইনভেন্টরি রাখবো, এগুলো করতে গিয়ে আবার কোয়ালিটি কিন্তু হারালে চলবে না। কিন্তু another aspect of JIT philosophy is high quality, and JIT is consistent with total quality management or TQM. JIT এবং TQM কিন্তু একই সঙ্গে চলে। TQM যা TQM করতে গিয়ে আমরা কোয়ালিটি কথা চিন্তা করি, JIT কত কোয়ালিটি, এবং JIT করতে গিয়ে যদি আপনার ম্যাটেরিয়াল কোয়ালিটি যদি খারাপ পড়ে, তাহলে তো আপনার JIT-টা আপনার সাকসেসফুল হবে না। সাকসেসফুল হবে না। আপনার JIT-তে এমন হইতে হবে, আপনার একদম পারফেক্ট থাকতে হবে যে আপনার ম্যাটেরিয়াল সাপ্লায়ার থেকে যে ম্যাটেরিয়ালটা পাবেন প্রোডাকশনের জন্য, সেই ম্যাটেরিয়ালটা একদম পারফেক্ট, কোয়ালিটি কোনো ডিস্টার্ব নেই, তাহলে আপনার JIT সিস্টেমটা ইমপ্লিমেন্ট করতে হবে না। সুতরাং এই জন্যই আপনার এখানে ওই কোয়ালিটি যে বিষয়গুলো, খরচগুলো আছে, অ্যাপ্রেজাল কস্ট, হ্যাঁ, কিংবা প্রিপারেশন কস্ট, এগুলো চলে আসে। সুতরাং JIT is consistent with total quality management or TQM. এই হলো মোটামুটি। এবার আসেন ওয়েস্ট কিন্তু একটা ভাইটাল ইস্যু এট দ্য মোমেন্ট। ওয়েস্ট নিয়ে কিন্তু আমাদের এখন অনেক কথাবার্তা হচ্ছে।
কয়েকদিন আগে আমাদের ICMEB তে একটা সিপিডি প্রোগ্রাম নাকি একটা প্রোগ্রাম ছিল, যেখানে আমাদের চট্টগ্রাম বাংলাদেশ BGME এর এক্স প্রেসিডেন্ট উনি উপস্থিত ছিলেন। তো উনি ওনার বক্তব্য আমাদের সম্বন্ধে অনেক কথা শুনলেন। আমাদের এখানে সেক্রেটারি অফ কমার্স সেক্রেটারি উনি মধ্যে ছিলেন ওই মিটিংয়ে। যাই হোক, তো BGME প্রেসিডেন্ট এক্স প্রেসিডেন্ট উনি বলছিলেন যে বর্তমানে ওরা যে গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং যারা আছেন প্রফিট করা তাদের অবস্থা অনেক কম্পিটিটিভ, তারা প্রফিট করতে পারতেছে না। তো প্রফিট তাহলে করতে গেলে তাহলে কি করতে হচ্ছে, এখন তারা এখন চিন্তা করছে কিভাবে আমরা কস্ট কমাবো, কিন্তু কোয়ালিটি ঠিক রেখে কিভাবে কস্ট কমাবো এবং আমাদের কিভাবে আমরা মানে আরো ইফিসিয়েন্টলি কাজ করবো। যেমন একজন গার্মেন্টস ফ্যাক্টরির ওনার আমাকে সেদিন বলছিলেন যে উনি একটা মেশিন কিনেছেন, ওই মেশিন কেনার কারণে ওনার 10 জন শ্রমিকের কাজ, ওনার 10 জন শ্রমিক উনি এখন আর লাগে না, 10 জন শ্রমিকের কাজ একটা মেশিনে করে। হ্যাঁ, একটা মেশিনে করে এবং ওনার প্রোডাকশন এফিসিয়েন্সি অনেক বাড়ছে। তো আমি BGME প্রেসিডেন্টের কথা যেটা বলছিলাম, উনি বললেন যে আমাদের এখন ভাইটাল ফোকাস হচ্ছে ওয়েস্টেজটাকে কিভাবে কমানো যায়। আমরা প্রফিট হচ্ছে ওয়েস্টেজের মধ্যে, আমরা ওই যে প্রোডাকশন থেকে সেলস থেকে এবং প্রোডাকশন কস্ট বাদ দিয়ে প্রফিট করব, ওই অবস্থাতে আমরা এখন আসলেই নাই। আমাদের এখন প্রফিট করতে হয় ওয়েস্টেজ কমায়। দেখেন কত ইম্পর্টেন্ট একটা ইস্যু, কত ইম্পর্টেন্ট কথা যে ওয়েস্টেজটা এখন এত আমাদের চিন্তা করতে হচ্ছে। আগে কিন্তু এমন ছিল না। প্রথমে আগে কিন্তু আমরা ব্যবসা করতাম, সেলস করতাম, প্রোডাকশন ওখানে বস দিয়ে আমাদের ভালো একটা মার্জিন থাকতো। এখন কিন্তু ওরকম অবস্থা নাই, এখন কিন্তু ওয়েস্টেজ কমাইতে হবে ওই চিন্তায় চলে আসছে। কারণ সেলস মাইনাস কস্ট অফ গুডস হলে যেগুলো প্রফিট, ওই ফর্মুলাটা এখানে কাজে আসতেছে না। সো ওয়েস্টেজ করার জন্য কি আছে, ওয়েস্টেজ কমানোর জন্য ওয়েস্টেজ ইজ ডিফাইন্ড অ্যাজ অ্যান অ্যাক্টিভিটি দ্যাট ডাজ নট অ্যাড ভ্যালু। ওয়েস্টেজে কোনো ভ্যালু অ্যাড হয় না। এক্সাম্পলস অফ ওয়েস্টেজ আর ওভার প্রোডাকশন। আপনি ওভার প্রোডাকশন করলেন, আপনার ওখানে ওয়েস্টেজ আসছে। কেন? কারণ ক্রিয়েটস আননেসেসারি ইনভেন্টরি। আননেসেসারি ইনভেন্টরি হয়ে যাবে, তাহলে ওখানে ওইটা একটা ওয়েস্টেজ ধরা হচ্ছে। ওভার প্রোডাকশন, হ্যাঁ আপনার বলতে পারেন যে ওভার প্রোডাকশনে ওয়েস্টেজ কেন, আসলে ওয়েস্টেজ কেন ওই বিষয় না, আপনার যে ইনভেন্টরি ক্রিয়েট হয়ে যাচ্ছে ওইটাই আপনার ওয়েস্টেজ হয়ে যাচ্ছে। সো ওভার প্রোডাকশন, ওয়েটিং টাইম, আপনি বসে আছেন, আপনার ফ্যাক্টরি কাজ একটার জন্য একটা প্রসেসের জন্য একটা প্রসেস বসে আছে। মনে করেন একটা প্রসেসে কাজ হলো, প্রসেস 1 এ কাজ শেষ, প্রসেস 2 তে কাজ এখনো বাকি আছে। সুতরাং প্রসেস 2 তে কাজ শুরু করার জন্য প্রসেস 1 এ যে প্রোডাক্টটা আসছে সেটা প্রসেস 2 তে যাওয়ার জন্য কিছু ওয়েট করতে। এই ওয়েটিং টাইমটা কিন্তু আপনার লস, এটা লস। তো ওয়েটিং টাইম, আননেসেসারি মুভমেন্ট, খামাখা আপনারা ম্যাটেরিয়াল আর পিপল এদিক সেদিক ঘুরে করতেছে, ম্যাটেরিয়াল করতেছে, পিপল করতেছে, আননেসেসারি কোনো প্রোডাকশন হচ্ছে না, নন প্রোডাক্টিভ অ্যাক্টিভিটি। তাহলে আননেসেসারি মুভমেন্ট হওয়া যাবে না। এগুলো সব ওয়েস্টেজ কে ধরা, এগুলো সব ওয়েস্টেজের মধ্যে আসতেছে। এগুলো সবগুলোর সঙ্গে কস্টিং জড়িত আছে না বলেন? ইনভেন্টরি রাখলেন, আপনার এখানে ইনভেন্টরি কস্ট আছে, আপনার ওয়্যারহাউজিং কস্ট আছে, বিভিন্ন ধরনের কস্ট আছে, সবগুলোর সঙ্গে এখানে কস্টিং আছে, কিন্তু কস্ট জড়িত আছে। আননেসেসারি মুভমেন্ট, ওয়েস্ট ইন প্রসেসের মধ্যে আপনার ওই যে ম্যাটেরিয়াল খারাপ দিলেন, মেশিন বন্ধ হয়ে গেল, এখানে মেশিন বন্ধ আছে, এইগুলা ওয়েস্ট ইন প্রসেস। হ্যাঁ, আপনার যে মেটেরিয়াল কিছু লোডিং এর সময় কিছু মেটেরিয়াল এদিক সেদিক পড়ে গেল, অনেক ধরনের, এগুলো ওয়েস্ট ইন দ্য প্রসেস, এটাকে কমাতে হবে। এখানে কিন্তু অনেক ওয়েস্টেজ স্যার বেসিক্যালি দুইটার জন্য হতে পারে, ম্যাটেরিয়াল খারাপ হলে আর আনএফিশিয়েন্ট বা আনস্কিল ম্যান পাওয়ার থাকবে। কেন মেশিনের জন্য হতে পারে না? মেশিন ফল্ট মানে স্যার আনস্কিল ম্যান পাওয়ার তার সুপারভিশন প্রপারলি হয় নাই, সেই জন্য হতে পারে। তারপরে ধরুন আপনার মেশিনটা বন্ধ হয়ে গেল, ওইটা হতে পারে। জি স্যার, এটা হতে পারে। হ্যাঁ, আপনার মেশিন ম্যাটেরিয়াল খারাপ হলে সেখানে হতে পারে। প্রসেস লস, স্ট্যান্ডার্ডকে এক্সিড করলে তো লস আমাদের। জি, মেশিনটা মেইনটেনেন্স ঠিক মতো করেন নাই, নষ্ট হয়ে গেছে, মেশিনটা করেন নাই, আপনার এখন সবদিকে ম্যাটেরিয়াল লস, সবাই বসে আছে, মনে করেন এমপ্লয়িরা বসে আছে, মেশিনে বসে আছে, ফ্যাক্টরি আছে, ইলেকট্রিসিটি বিল উঠতেছে, কত লস, প্রোডাকশন ডাউন টাইম। হ্যাঁ, তো ইনভেন্টরি ইজ ওয়েস্টফুল। আরটা হচ্ছে ইনভেন্টরি ইজ ওয়েস্টফুল। ইনভেন্টরি দেব বলছি আমরা, ইনভেন্টরি সম্বন্ধে আলোচনা করছি। কমপ্লেক্সিটি ইন ওয়ার্কিং প্রসেস, তারপর ডিফেক্টিভ গুডস, ইন্সপেকশন টাইম, এগুলো নিয়ে আলোচনা করেছি। ওয়ার্কিং প্রসেসের মধ্যে যে কমপ্লেক্সিটি থাকে সেখানেও একটা ওয়েস্টেজ হতে পারে। ডিফেক্টিভ গুডস হলে সেখানেও একটা আমাদের ওয়েস্টেজ হতে পারে। ডিফেক্টিভ গুডস হলে কেন হবে সেটা একটু আলোচনা করেছি। ইন্সপেকশন টাইম is wasteful because it adds nothing to value. Inspection time can be eliminated by making the process free from errors and defective. আপনার যদি এরর এবং ডিফেক্টিভ যদি কম হয় তাহলে ইন্সপেকশন টাইমও কম লাগবে, ঠিক কি না?
জি স্যার। তখন ইনস্পেকশন করতে দ্রুত ইনস্পেকশন করে ফেলতে পারবে, আপনার এরর নাই। সুতরাং সেখানে একটা মেসেজ হতে পারে। তারপর প্রি রিকুইজিট অফ জেআইটি রিকুইজিট কি এগুলো আলোচনা করেছি। হাই কোয়ালিটি, স্পিড, ফ্লেক্সিবিলিটি, তারপরে লোয়ার কস্ট। আপনার কোয়ালিটি ভালো হইতে হবে, স্পিডি হইতে হবে, আপনার যখন অর্ডার করছেন তখনই আপনার পেয়ে যেতে হবে। হ্যাঁ, এই যে এখানে দেখেন স্পিডের কথা মধ্যে দেখেন হাই কোয়ালিটির মধ্যে রিডিউসিং থ্রুপুট, এই যে উইদাউট হাই কোয়ালিটি দেয়ার উইল বি ডিসরাপশনস ইন প্রোডাকশন, রিডিউসিং থ্রুপুট। থ্রুপুট কথাটা আবার আসছে, নেক্সট চ্যাপ্টারে আলোচনা করব। প্রোডাকশন মাস্ট বি রিলায়েবল এন্ড নট সাবজেক্ট টু হোল্ড আপ স্পিড। থ্রুপুট ইন দ্য অপারেশন মাস্ট বি ফাস্ট so that customer orders can be made by production. থ্রুপুট হচ্ছে কি আপনার আসলে থ্রুপুটটা একটু বলেই ফেলি আসলে, কারণ বারবার আসছে। ম্যাটেরিয়াল, আপনার থ্রুপুট যা লাগবে তাই দেবে, ম্যাটেরিয়াল দিয়ে শুধু ম্যাটেরিয়াল থেকেই হচ্ছে আপনার ইনপুটটা হচ্ছে থ্রুপুট অ্যাকাউন্টিং। মানে আপনার অন্য লেবার কস্ট, ফিক্সড কস্ট, আপনার ওভারহেড টোভারহেড সবগুলো আলাদা করে শুধু কস্টিং হিসেবে, কস্ট অফ প্রোডাকশন, কস্ট অফ সেলস হিসেবে ধরবেন যে কস্ট অফ প্রোডাকশন শুধু ম্যাটেরিয়ালটাকে বলে থ্রুপুট কস্ট। থ্রুপুটের জন্য ওইটা থ্রুপুট মার্জিন একটা আসবে। তো এই বিষয়টি শুধু ম্যাটেরিয়াল নিয়ে কথা বলতে। থ্রুপুট ইন অপারেশন ইজ মাস্ট বি ফাস্ট, মানে ম্যাটেরিয়াল। হ্যাঁ, থ্রুপুটকে অন্য কথা বলা হয় আপনার শুধু ম্যাটেরিয়াল বলা হয়। থ্রুপুট ইন অপারেশন মাস্ট বি ফাস্ট so that customer orders can be met by production. Without fast throughput, it will be necessary to hold some inventory to meet customer orders. থ্রুপুট বলতে এখানে কি বলছে তাহলে? শুধু ম্যাটেরিয়াল কথাই বোঝাচ্ছে। ফ্লেক্সিবিলিটি, প্রোডাকশন সিস্টেম ফ্লেক্সিবিলিটি হয়তো এটা আলোচনা করেছি। লোয়ার কস্ট, ফিউয়ার অর্ডার্স, লেস ওয়েস্ট, গ্রেটার রিলায়েবিলিটি এন্ড ফ্লেক্সিবিলিটি, এগুলো হচ্ছে লোয়ার কস্ট। The most suitable conditions for applying GIT management are: there are short setup times and low setup costs. There are short lead times and low ordering costs for buying raw materials. Workflow is fairly constant for over time. Customers' demand is not uneven and unpredictable. Production throughput time is very short. There are no downtimes due to poor quality of stock. তার মানে পুরোটাই কিন্তু দেখেন কোয়ালিটি কিন্তু এখানে পুরো সব জায়গাতেই আছে। এটার টাইমে বলেন, লিড টাইমে বলেন, আপনার কাস্টমার ডিমান্ডের কথা বলেন, কাস্টমার রিলেটেড প্রোডাকশনের থ্রুপুটের মধ্যে বলেন, ডাউন টাইম অফ দ্য আপনার যে ম্যানেজমেন্ট সিস্টেম সব জায়গায় কিন্তু আপনার কোয়ালিটি শুড বি দ্য বেস্ট, এই কথাটা কিন্তু হবে সবগুলোর পিছনেই আছে। জি স্যার। বেনিফিটস অফ জিআইটি এটা আমরা নাই পড়লাম, এটা জানি। লেস ক্যাশ শর্টেজ, লেস স্টোরেজ, ফ্লেক্সিবল প্রোডাকশন ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এবার আসেন এমআরপি এন্ড MRP2 নিয়ে আলোচনা। হোয়াট ইজ এমআরপি? আচ্ছা, তার আগে দেখেন যেখানে লেখা আছে প্রোডাকশন ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিস। প্রোডাকশন ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিস, আমরা কি কৌশল করে প্রোডাকশনকে তাহলে এই এনভায়রনমেন্টের, মডার্ন এনভায়রনমেন্টের মধ্যে ম্যানেজ করতেছি এখন বা করতে পারবো। তিনটা বিষয় এখানে আসবে, একটা হচ্ছে এমআরপি, তারপর MRP2, আর পরে একটা ERP আসবে। তো প্রোডাকশন ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে এমআরপিটা কি? এমআরপি, এম দিয়ে ম্যাটেরিয়াল, আর দিয়ে রিকোয়ারমেন্টস, পি দিয়ে প্ল্যানিং। শব্দের মধ্যে অর্থ খুঁজে পাওয়া যায় ম্যাটেরিয়াল, রিকোয়ারমেন্টস, প্ল্যানিং। তাহলে কি ম্যাটেরিয়াল সংক্রান্ত আমাদের যা লাগবে সেটার প্ল্যানিংটা হচ্ছে এমআরপি সিস্টেম। এমআরপি ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এ কম্পিউটারাইজড প্ল্যানিং সিস্টেম। এটা কিন্তু কম্পিউটারের মাধ্যমে করা হয়, সফটওয়্যারের মাধ্যমে করা হয়। MRP can be defined as a computerized planning system that first determines the quantity and timing of the finished goods demanded, and then uses this to determine the requirements of raw materials, components, and sub-assemblies. Materials, raw materials, components, and sub-assemblies at each of the prior stages of production. প্রত্যেকটা প্রোডাকশনের প্রত্যেক সিস্টেমের মধ্যে কখন কি র মেটেরিয়াল লাগবে বা কম্পোনেন্টস বা সাব-অ্যাসেম্বলি লাগবে, প্রত্যেকটা স্টেজে কখন কোথায় কি লাগবে আগের থেকে ডিটারমাইন করব কিসের বেসিসে? আমার কোয়ান্টিটি এন্ড দ্য টাইমিং অফ দ্য ফিনিশড গুডস ডিমান্ডেড, এটার বেসিসে আমরা আমাদের একটা রিকোয়ারমেন্টের একটা হিসাব থাকবে। র মেটেরিয়াল কি লাগবে, কম্পোনেন্টস কি লাগবে, সাব-অ্যাসেম্বলি কি লাগবে ইত্যাদি করে আমাদের প্রোডাকশনে কোন প্রোডাকশনে কি লাগবে, কোন সময় কি লাগবে, এটা প্ল্যানিং করা কম্পিউটার সিস্টেম মধ্যে। এটাকে কি বলা হয়?
MRP system. Material requirement planning. Output from an MRP system টা কি? The output from an MRP system is an overall production schedule. তার মানে আমার প্রোডাকশন শিডিউল একটা ওভারঅল একটা প্রোডাকশন শিডিউল থাকবে, প্রোডাকশনের প্রথম থেকে শেষ পর্যন্ত শিডিউল করা থাকবে। কোন সময় কোন টাইমে কোন কখন কি টাইমে আমাদের কি ম্যাটেরিয়াল লাগতেছে, কম্পোনেন্ট লাগতেছে বা আমাদের সাব অ্যাসেম্বলি লাগতেছে, সেটা একটা ওভারঅল প্রোডাকশন শিডিউল থাকবে। অ্যান্ড ইন এডিশন ইট প্রডিউসেস পারচেস অর্ডারস, তখন ওইটার বেসিসে আবার পারচেস অর্ডার প্রডিউস করবে এটা কম্পিউটারাইজ ভাবে। এন্ড ওয়ার্ক অর্ডারগুলো কন্ট্রাক্টরকে দিবে, কন্ট্রাক্টরের কাজ করবে, সাব কন্ট্রাক্টর থাকতে পারে। That will initiate the purchasing of raw materials and the manufacture of parts and sub assemblies. তাহলে কি দাঁড়াচ্ছে বলেন? এমআরপি শুধু কি সংক্রান্ত? ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট সংক্রান্ত। ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যানিং সংক্রান্ত একটা কম্পিউটার সিস্টেম, যার মাধ্যমে আমরা পুরো প্রোডাকশন শিডিউলটা করতে পারি এবং প্রোডাকশন শিডিউলের মাধ্যমে আমরা জানতে পারি কখন কোন সময় কি র মেটেরিয়াল বা কম্পোনেন্ট বা সাব অ্যাসেম্বলি লাগবে, সেই অনুযায়ী আমরা পারচেজ অর্ডার ইস্যু করতে পারি, সেই অনুযায়ী আমরা ওয়ার্ক অর্ডার ইস্যু করতে পারি এবং সেই আমাদের কাজগুলো শুধুমাত্র প্ল্যানিং হয়। তাতে কি বেনিফিট হয়? আমাদের বেনিফিট হয়, a new significant benefit of a member system is that if any change is necessary to the manufacturing schedule, যদি কোনো চেঞ্জ দরকার হয়, for example due to an unexpected change in customer demand patterns, a new production schedule can be prepared in a very short time. খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা প্রোডাকশন শিডিউলটা চেঞ্জ করে ফেলতে পারি together with new purchase orders and work orders. ওই যে আমরা একটু আলোচনা করছিলাম এই ক্লাসের শুরুর দিকে যে আমাদের ডিমান্ড ওভার চেঞ্জিং, এভার চেঞ্জিং, আমাদের একদম কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের কথা বলছি। ডিমান্ড বিভিন্ন জায়গাতে আছে, কম্পিউটারে বেশি, একটা প্রোডাক্ট আছে করলাম, ওটা তারপর দিন দেখা যাচ্ছে আরো 5 জন প্রডিউসার করে ফেলতেছে, আমাকে চেঞ্জ করতে হচ্ছে। এই জন্য তাহলে আমাদের সবসময় কিন্তু একটা আমাদের ম্যানুফ্যাকচারিং শিডিউলটা চেঞ্জ করে ফেলতে হচ্ছে। এমআরপি সিস্টেমের সুবিধা হচ্ছে কি, আমি যে কোনো সময় উইদিন ভেরি শর্ট টাইম আমার ওই যে প্রোডাকশন ম্যানুফ্যাকচারিং শিডিউলটাকে চেঞ্জ করতে পারতেছি। A new production schedule can be prepared in a very short time together with new purchase orders and work orders. এই হচ্ছে কথা। তারপর আসেন এমআরপি। আচ্ছা, এখানে একটা বলছে বেনিফিট claimed for MRP 1 is that it should reduce inventory levels. ইনভেন্টরি লেভেলটা এটা দ্বারা হলে আমাদের ইনভেন্টরি লেভেলটা কম রাখতে পারি। ইনভেন্টরি লেভেল কম রাখতে পারলে আমরা জিআইটি থেকে ধাবিত হচ্ছি আস্তে আস্তে, জিআইটি থেকে ধাবিত হতে পারলে আমরা টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টে ধাবিত হতে পারছি। এটা মডার্ন অ্যাসপেক্টের কথা বলছি। সো রিলায়েবল শিডিউলিং অফ প্রোডাকশন রিকোয়ারমেন্টস, ইট শুড বি পসিবল টু অ্যাভয়েড producing items that are not required in the foreseeable future and so are held as inventory. এবার গেল এমআরপি 1 ম্যাটেরিয়াল প্ল্যানিং। স্যার ম্যাটেরিয়াল প্ল্যানিংটা কন্ট্রোল করবে কে? প্রকিউরমেন্ট বা সিস্টেম বা অথরাইজড কে এটা যে অর্গানাইজেশনে? আবার বলেন তো কথাটা আমি ধরতে পারি। এমআরপি সিস্টেমটা স্যার একজন মডিউল পারসন বা কন্ট্রোলার কি হবে? এটা প্রকিউরমেন্ট নাকি প্ল্যানিং এর কেউ? ওই যে আমরা প্রথমে আলোচনা করেছি যে আপনার প্রথম ডিমান্ডটা কি, আপনার কি ডিমান্ড, আপনার ফিনিশ গুডস এর ডিমান্ডটা কই? এই যে এখানে কোয়ান্টিটি এন্ড টাইমিং অফ ফিনিশ গুডস ইন ডিমান্ডেড সিস্টেম দ্যাট ফার্স্ট ডিটারমাইন্স দ্য কোয়ান্টিটি এন্ড টাইমিং অফ দ্য ফিনিশ গুডস ডিমান্ডেড। আপনার ফিনিশ গুডস এর কি ডিমান্ড আছে এবং টাইমিংটা কি, কোয়ান্টিটি কত, এটি আপনি ফার্স্ট ডিটারমাইন করবেন। করার পরে হ্যাঁ একটা কথা আমি অনেক সময় বলে থাকি, মেশিন ইজ নট এ ম্যান, তাই না? মেশিনকে আপনি যা ইনপুট দিবেন আপনার মেশিন তা ফলো করবে। আমি যদি একটা সফটওয়্যারের কথা বলি, you need to input some data on that, otherwise it will not give you the right direction of working, তাই না? এখন আপনি যা ইনপুট দিবেন, আপনাকে ইনপুট দিতে হবে তো না? এবার সিস্টেমে আপনি ইনপুট দিবেন যে ভাই আমার অমুক টাইমে আমার অত ফিনিশ করতে দরকার, তারপরে কম্পিউটারের মধ্যে কি করলেন, দিলেন একটা ইনপুট, এমআরপি সিস্টেম করবে সুন্দর মতো আপনি ফিনিশ করতে অমুক সময় সে একটা প্ল্যান করবে, শিডিউল করবে, প্ল্যানিং শিডিউল দিয়ে দিবে আপনাকে, বাস হয়ে গেল, ওয়ার্ক ইজ ইজি। তো আসেন তাহলে এবার ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্টস প্ল্যানিং কি হয়। হ্যাঁ, ট্রেডিশনালি ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্টস were planned by continuously reviewing stock levels. আমরা ট্রেডিশনালি যেটা করে থাকি, আমরা কন্টিনিউয়াসলি কিন্তু আমাদের স্টক লেভেলকে রিভিউ করতে থাকি। and predetermined quantity was ordered, তখন আমরা আবার নতুন করে একটা predetermined quantity অর্ডার করি each time stocks fell below predetermined level. This stock control approach was based on the assumption that replenishment of stocks could be planned independently
of each other. However, the demand for material is dependent on the demand for the assemblies of which they are part. এটা আমরা ট্রেডিশনাল সিস্টেমটা করতাম, কিন্তু এমআরপি তে কি হয়? এমআরপি টা ইটস এ কম্পিউটার অ্যাপ্রোচ। হ্যাঁ, 1960 তে এটা আসছিল, 1960 থেকে শুরু হয়েছিল। ইজ এ কম্পিউটার অ্যাপ্রোচ ফর coordinating the planning of materials acquisition and production. MRP planning of materials acquisition and production. MRP one is the flow control system in the sense that it orders only what components are required to maintain the manufacturing flow. MRP and MRP1 thus provides the basis for production scheduling. MRP1 আর MRP কথা একই, MRP কে MRP1 ও বলা হয়। MRP1 thus provides the basis for production scheduling and material purchase. এই হচ্ছে মুখ্য কথা, আর বাকিগুলো পড়বেন আপনারা, আমি একটু আগেই। এখন কস্ট ডাটা রিকোয়ারমেন্টস, কোর ডাটা রিকোয়ারমেন্টস। MRP1 আমাদের কি কোর ডাটা? The core data requirements for operating an MRP system are the master production schedule. This specifies the quantity of each finished units to be produced and the time at which the unit will be required. ওই যে আপনি একটা প্রশ্ন করছেন একজন, কি ডাটা লাগবে, কি ডাটা রিকোয়ারমেন্ট আছে, এই ডাটা the master production schedule দিব। The bill of materials file, this file sets out a detailed specification for each finished product in terms of sub-assemblies, components, and materials. It distinguishes between those items which are purchased from outside the company and those which are internally manufactured. The inventory file. This maintains details of current stock levels for each sub-assembly, component, and part. It distinguishes between stock items that are already allocated to orders but which have not yet been released from stock and those items which have not yet been allocated. It also records schedules, receipt order. যাই হোক, আপনারা আরো বেশি করে পড়বেন, আমি একটু আগাই। এবার চলে আসি MRP 2। আচ্ছা, এখানে একটা লাইন আমি বলা উচিত, সেটা একটু বলে দিই। সেটা হচ্ছে MRP 1 আর MRP 2 এর মধ্যে কোনো বেসিক ডিফারেন্স আছে? আচ্ছা, এখনই বলছি, ওয়েট করেন, এখনই বলছি। তাহলে গেল ওগুলো। এবার আসেন MRP 2। What is MRP 2? MRP 2 হচ্ছে আর কিছুই না, আমরা MRP 1 এ বলেছিলাম যে ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট, কি বলেছিলাম? প্ল্যানিং স্যার, প্ল্যানিং। ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্টস প্ল্যানিং, তাই না? MRP ম্যাটেরিয়ালস কি বলেছি, রিকোয়ারমেন্টস প্ল্যানিং। এবার আসেন MRP 2 কি বলে। শব্দের মধ্যে অর্থ আছে, ম্যানুফ্যাকচারিং রিসোর্সেস প্ল্যানিং। ওটা ছিল ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট, এর থেকে ম্যানুফ্যাকচারিং রিসোর্সেস প্ল্যানিং। তাহলে ম্যানুফ্যাকচারিং রিসোর্স কি হতে পারে? ম্যাটেরিয়াল, লেবার হতে পারে না? When MRP is extended, MRP মানে material requirement planning is extended beyond the planning of raw materials, components and sub-assemblies to encompass other input resources. মানে material, components and sub-assemblies ছাড়াও যখন other input resources বলতে আমার ম্যাটেরিয়াল ছাড়া তখন আরো অন্য রিসোর্স, যেমন লেবার আসতে পারে, আরো আসতে পারে, জ্বালানিও আসতে পারে, জ্বালানি, such as machine capacity and labor, so that the system provides a fully integrated planning approach to the management of all the company's resources. It is known as manufacturing resource planning. তার মানে আমার সবকিছু ডাটা, আমি শুধুমাত্র ম্যাটেরিয়াল না, আমি লেবারটা আনবো, মেশিন ক্যাপাসিটি, মেশিন লেবার সবকিছু মিলায়া ইন্টিগ্রেটেড প্ল্যানিং অ্যাপ্রোচ দিয়ে আমি কিভাবে ম্যানেজমেন্ট করবো, সেই ম্যানেজমেন্ট সিস্টেমটাকে আমার কম্পিউটারের মধ্যে যখন করবো, সেটা সেই সফটওয়্যারটা হচ্ছে MRP 2। এটা একটু অ্যাডভান্স ফ্রম MRP 1। ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যানিং, MRP 2 হচ্ছে ম্যানুফ্যাকচারিং রিসোর্সেস প্ল্যানিং। রিসোর্স
To produce MRP2 schedules, the database is extended to include labor, resource data and machine availability. তাহলে মেশিনের কথা এবং লেবারের কথা এখানে কিন্তু আমার মেশিন পারবে কি পারবে না সেটা তো ডাটা একটা দিলে আমি বুঝতে পারবো। আমার মেশিন ক্যাপাসিটি আছে 1 লাখ প্রোডাকশনের জন্য, আমি যদি তখন 2 লাখ ঢুকাই দিই তাহলে আমার মেশিনকে আমার কি MRP2 সিস্টেমে দিয়ে আমার লাভ আছে ডেটাগুলো দিয়া? আমার মেশিন করতে পারবে সেটাও আমাকে ডেটা এখন দিতে হবে। তো MRP2 এর অ্যাকাউন্টিং এর বিষয়টা আসছে এখানে। এটা MRP1 accounting key. MRP1 is not integrated with other related systems within the organization. From an accounting perspective, an MRP1 system cannot produce a production cost budget or material purchase budget. এই দেখেন, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট টু বি নোটেড যে MRP1 সিস্টেমে কি হয়, আমার cannot produce a production cost budget. Production cost budget নিয়ে তো আমাদের আলোচনা পরে আছে, and or a material purchase budget. Budgeting টা করতে পারি না MRP1 দিয়ে পারে। However, the system does provide information that can be used by accounting. কিন্তু আমরা এখানে বাজেটিং করতে পারি না। But MRP2 accounting কি হয়? MRP2 systems offer integration between the production planning, inventory control and purchasing systems and the accounting system. সবগুলোকে কম্বিনেশন করতেছে কিন্তু MRP2 and accounting. MRP সিস্টেম কি করে? ইন্টিগ্রেট করে প্রোডাকশন প্ল্যানিং কে, ইনভেন্টরি কন্ট্রোল কে, পারচেজিং সিস্টেম কে এবং অ্যাকাউন্টিং সিস্টেম কে। The accounting function has access to bill of materials and production schedules through the common database. The system also holds data on prices for materials and labor. এই গেল মোটামুটি। যেমন it is therefore possible for the system to produce, তখন এই MRP2 তে কি প্রডিউস করা যায়? A production cost budget and the master production schedule, a material purchases budget, elements of cash budget, standard material or and labor cost per unit produced. এবার এই হলো কি মোটামুটি MRP1 MRP2 সম্বন্ধে আলোচনা। দেন আসেন এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং। এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিংটা আরো একটু অ্যাডভান্স, MRP2 চেয়ে একটু অ্যাডভান্স। এখানে শুধুমাত্র প্রোডাকশন না, এখানে আরো অনেকগুলো বিষয় আমরা আনি। যেমন একটা আমাদের অন্যান্য ডিপার্টমেন্টকেও আমরা ইন্টিগ্রেট করতে পারি। আমার ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্ট, সেলস এন্ড ডিস্ট্রিবিউশন ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, সবগুলোকে এন্টারপ্রাইজ আমরা ইন্টিগ্রেট করে যে সিস্টেমের মাধ্যমে সেটাকে বলা হয় এন্টারপ্রাইজ রিসোর্সেস প্ল্যানিং। সময় আছে নাকি আমাদের? তো মোটামুটি আমরা শেষ করে আসছি। আচ্ছা, দেখা বাকিটুকু আমি আগামী ক্লাসে আপনাকে টেনে দেবো। ইআরপি থেকে আমরা নেক্সট ক্লাসে যাবো ইনশাল্লাহ। তাহলে এই মোটামুটি একটু কি আমার মনে হয় যে আপনারা কি বোর হয়েছেন আমার ক্লাসে? ইন্টারেস্টিং ছিল ক্লাসটা স্যার। হ্যাঁ, এগুলা মোটামুটি আলোচনা করলে হয় কি আমাদের তো কথা বলার, এই যে এগুলো জানার, আলোচনা করার, ইন্টারাকশন করার সবসময় স্কোপ হয় না, বাট এগুলো আমাদের খুব ভাইটাল ইম্পর্টেন্ট পয়েন্ট। আমরা নেক্সট ক্লাসে আবার আগাবো। নেক্সট ক্লাসে চ্যাপ্টার 3 তো প্রায় শেষ, দুই একটা ক্লাস এগুলো আমি টেনে দিই। ইআরপি আর ব্যাকফ্ল্যাশ অ্যাকাউন্টিং এই দুইটা টপিক মিলে শেষ, ওটা আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। তারপর আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাব। স্যার প্রবলেম সলভ করে দিবেন না? হ্যাঁ, প্রবলেম সলভ বলেন, কি প্রবলেমটা বলেন স্যার? পেজ নাম্বার 41। পেজ নাম্বার 41 না? কি আছে এখানে সমস্যা? জি স্যার, একটা প্রবলেমটা হচ্ছে যে এখানে 41 ইয়ার কোন एग्जांपल নাকি আন্ডারস্ট্যান্ডিং নাম্বার কোনটা প্রবলেম? एग्जांपल 5। জি স্যার 5 স্যার, एग्जांपल 5। হ্যাঁ স্যার, এখানে আমার কোশ্চেনটা হচ্ছে যে ওরা উৎপাদন করছে 2222 ইউনিট, কিন্তু এখানে প্রফিট হচ্ছে 7210। তাহলে স্যার এখানে স্টক ছিল 180 ইউনিট, আমরা প্রফিটের মধ্যে স্টকের যে টাকাটা 360 টাকা এটা যোগ কেন করে দিছি স্যার? বুঝছি, আর প্রশ্ন বুঝতে পারছি। আপনি প্রশ্ন করতে একটা ভুল তথ্য দিচ্ছেন। আমরা কিন্তু প্রোডাকশন করছি 2400 ইউনিট। জি স্যার, প্রোডাকশন সেল করছি হইছে 2222 ইউনিট। জি স্যার, সেল করছি 2220 ইউনিট। জি স্যার, তাহলে স্টকে চলে গেল কত? 180 ইউনিট। 180 ইউনিট। এটা কেন নিছে? এটা তো বুঝছেন। এখন মার্জিনাল কস্টিং সিস্টেমে আমরা কি করছি? মার্জিনাল কস্টিং সিস্টেমে আমরা প্রথমে সেলস থেকে ভ্যারিয়েবল কস্ট যা আছে সবগুলোকে বাদ দিছি,
দেওয়ার পরে কন্ট্রিবিউশন মার্জিন বেড়েছে। এই কন্ট্রিবিউশন মার্জিন থেকে আমরা ওই মাসের যে টোটাল ফিক্সড কস্ট 5,000 টাকা সেটা পুরোটাই বাদ দিয়ে দিচ্ছি, জি স্যার, বুঝছি না? জি স্যার। তারপরে 7,210 টাকা আসছে। কিন্তু আমাদের ওই অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমে কিন্তু এই 5,000 টাকাটা পুরোটা আমরা বাদ দিতে পারি নাই। কেন পারি নাই? আমার প্রোডাকশন হচ্ছিল 2400, কিন্তু আমি প্রোডাকশন থেকে কস্ট বাদ দিছি, কস্ট কাট অনুযায়ী 5 টাকা করে আসছিল আমার বোধহয়, জি স্যার, পার ইউনিট অফ ওভারহেড কস্ট, ফিক্সড ওভারহেড কস্ট। সেটাকে আমি ওই বাদ দিয়ে দিছি কত, 2400 ইউনিটের বাদ দিয়ে দিচ্ছি বোধহয়, না সরি, ওই 2220 ইউনিট যে সেল করছি ওখান থেকে আমরা কস্ট অফ প্রোডাকশন বাদ দিচ্ছি 2200 ইউনিটের জন্য, 2220 ইউনিটের জন্য প্রোডাকশন কস্ট বাদ দিয়ে দিচ্ছি। তাহলে বাকি 24 ইউনিটের জন্য 24 ইউনিটের যে প্রোডাকশন করছিলাম, 180 ইউনিটের যে ফিক্সড ওভারহেডটা সেটা কিন্তু চার্জ করা হয় নাই। এটা কি বুঝছেন আপনি? জি স্যার, এটা চার্জ করা হয়নি, কিন্তু তারপরে টাকাটা কেন আসছে মানে আমি এটা জানতে চাই। হ্যাঁ, তাহলে এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এটা প্রফিটটা বের করা। রিকোয়ারমেন্টটা কি? রিকোয়ারমেন্টটা কি স্যার? রিকোয়ারমেন্ট কি আছে? কি বের করতে বলছে? প্রফিট। প্রফিট, আইডেন্টিফাই দ্য প্রফিট রিপোর্টেড আন্ডার অ্যাবজর্পশন কস্টিং। হ্যাঁ, তাহলে আপনি মার্জিনাল কস্টিং এর তো আপনি পুরো ফিক্সড কস্ট বাদ দিয়েছেন 5,000 টাকা, কিন্তু অ্যাবজর্পশন কস্টিং এ আপনি 180 ইউনিটের জন্য 2 টাকা হিসাবে 360 টাকা আপনার আরো আপনার ওটা কম 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 ধরছিলেন আপনি, ওটা পুরো চার্জ করতে পারেন। যেহেতু আপনি কস্ট কম করছেন আপনার প্রফিট বেশি হবে। অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমে প্রফিটটা মার্জিনাল কস্টিং সিস্টেম থেকে প্রফিটটা বেশি দেখাবে এর জন্য যে 180 ইউনিটের যে আপনার ফিক্সড ওভারহেড 2 টাকা করে 360 টাকা সেটা ইনভেন্টরিতে চলে গেছে, বিক্রি হয়নি, ইনভেন্টরি চলে গেছে। জি স্যার, সেই কথা সেটা আপনি যদি কন্ট্রিবিউশন ওই যে মার্জিনাল কস্টিং এর যে প্রফিট আছে সেটা যোগ করে দেন, তাহলে আপনি কস্টিং প্রফিটটা পেয়ে যাবেন। স্যার তাহলে তো আমার হাতে ক্যাশটা কম দেখাবে, তাই না স্যার? মানে প্রফিট দেখাবো আমি 7,570 টাকা, কিন্তু আমার হাতে ক্যাশ থাকবে 7,210 টাকা। আরে আপনি ক্যাশের কথা কেন আসছেন? ক্যাশের কথা তো আপনি অন্য হিসাব চলে গেলেন। আপনি এখন প্রফিট হিসাব করতেছেন, ক্যাশ কি থাকলো না থাকলো ওটা তো অন্য ডিফারেন্ট ইস্যু। এতটুকু বুঝতে পারছি স্যার। আমরা একটু দেখি, আমরা শুধু একটু দেখি যে আমরা মার্জিনাল কস্টিং সিস্টেম যদি করি তাহলে আমার প্রফিটটা কি দাঁড়ায়, আর অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম যদি করি তাহলে আমার প্রফিটটা কি দাঁড়ায়, এই হিসাবটাই আমরা বুঝতে পারি কিনা সেটাই হচ্ছে মেইন ফোকাস। হ্যাঁ, এটাই আমাদের মেইন ফোকাস, সো দ্যাট আমরা উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য differences between the two processes, two systems of costing. স্যার বেস 23 এর ছোট একটা প্রবলেম আছে স্যার, এক কথা স্যার আমার এই ক্ষেত্রে একটা স্যার কোশ্চেন ছিল স্যার, এই एग्जांपल 5 এ বলেন যতই পানি গেল ব্যস্ত করে স্যার বলেন তাড়াতাড়ি বলেন, এখন সময় শেষ, আমাদেরকে এখন ডাক দিবে। স্যার এই যে অ্যাবজর্পশন কস্টিং এর প্রফিটটা বের করছি স্যার, এটা যদি আমি স্টেটমেন্ট আকারে করি তাহলে স্যার আমার একটু গরমেল হয়ে যায়। এখন আমি আপনাকে যে কনসেপ্ট দিছি, কনসেপ্টটা মাথায় রেখে আপনি আবার করেন, গরমেল হওয়ার তো কোনো কারণ নাই। স্যার পেজ 23 তে ছোট একটা প্রবলেম আছে স্যার। কোথায়? পেজ 23। তুমি যতই ছাড় দাও, বুয়ার এখানে দোষ আছে। ওই জায়গাটায় আগুন জ্বললে বুয়া কেমনে না দেখা পারে? তানভীর দেখছে না? তানভীর দেখছে না? স্যার এখানে যেটা বলছে সেটা হচ্ছে যে ওদের আগে উৎপাদন করছে 1000 ইউনিট, এখন উৎপাদন করছে 1000 নাই দেখতে পারে। ওটা এখানে কি মানে প্রশ্নটা আমি বুঝি নাই, মানে কিরকম হবে যে 1000 एग्जांपल 4 যেটা বলছে সেটা কি স্যার মানে ওরা কি এটা বোঝাতে চাইছে যে 1000 ইউনিট উৎপাদন করছে, কিন্তু যদি 3000 ইউনিট উৎপাদন করতে চায় তাহলে হিসাবটা কিরকম হবে? বলছে যে আমাদের বাজেট হচ্ছে কি, বাজেট হচ্ছে কি 1000 ইউনিট বাজেট, ঠিক আছে। বাজেটের কথা কেন ইম্পর্টেন্ট? বাজেটের কথা ইম্পর্টেন্ট যে আমার পার ইউনিটের ফিক্সড ওভারহেডটাকে বের করার জন্য ধরে হইছে করা যাবে। ওটা ছিল 1000, তাই না? ঠিক আছে, বাজেটের তার মানে আমার রেট অফ যে অ্যাবজর্পশন রেট মানে আর লাগলে জানান না, অ্যাবজর্পশন রেটটা ওই 1000 ইউনিটের বেসিসে হবে। আচ্ছা, এখন আমি প্রোডাকশন করে ফেলেছি 3000, সেলও করে ফেলেছি 3000, কিন্তু যেটা আগের কোশ্চেনে ছিল 1000 আর কি, এইটাই বলতে চাচ্ছি। জি স্যার বুঝতে পারছি, থ্যাংক ইউ। তো আমি কি পোস্ট করব? থ্যাংক ইউ। আমার মনে হয় যে হ্যাভ ইউ এনজয়েড মাই ক্লাস? আমি তো বুঝতে পারছি। জি স্যার, ইয়েস স্যার, ক্লাসটা মনে হয় স্যার খুব আর্লি শেষ হয়ে যায়, মানে স্যার কখন সময় চলে যায় বোঝাই যায় না স্যার। থ্যাংক ইউ সো মাচ। আমি
আপনারা আপনাদের উপকার হলে আমার সাকসেস। আপনারা আমাকে কিন্তু রিওয়ার্ড ব্যাক করবেন, সবাই ইনভলভ হবেন পড়ালেখাতে। এটা একদম 30টা চ্যাপ্টার 30টা ক্লাসের মধ্যে ইনশাআল্লাহ আমাদের প্রিপারেশন হয়ে যাবে, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপর আমরা শুধু প্র্যাকটিসের মধ্যেও করতে থাকবো। আমরা নেক্সট পরীক্ষাতে পরীক্ষা অবশ্যই অ্যাটেন্ড করবো, এটা আমাদের মাথায় থাকে সবার। কেমন স্যার প্র্যাকটিসের জন্য কোন বইটা নিব স্যার প্র্যাকটিসের জন্য? জি এই যে বইটা পড়াচ্ছে এই বইটাই আপনারা পুরোপুরি করবেন একদম। প্রথমে হচ্ছে এটাই। ওকে স্যার, বুঝতে পারছেন? ওকে স্যার। আচ্ছা, চ্যাটের মধ্যে অনেকে অনেক কথা বলছেন, আমি দেখি কেউ কোনো প্রশ্ন আছে কিনা। যদিও টাইম শেষ, আইসিবি থেকে এখন বলবে যে স্যার আমাদের ছুটি দেন। প্লিজ মিউট রেফারেন্স বুকের কথা বলেছি। কাপলান পাবলিশিং এর যে সীমা টেক্সট বুক ক্যাপলান যে একজন লিখছে তামা বকছি টু এভরিওয়ান, সীমা টেক্সট বুক ক্যাপলান পাবলিকেশন, এটা নিয়ে নেবেন 12-13 সালের এডিশন। দেন প্লিজ প্রোভাইড সিটস ফ্রম ফার্স্ট ক্লাস, এটা তো আমি করতে পারবো না। No sheets given. Thanks sir, thank you. Oh, love you sir, I love you too also, thank you very much. তো ঠিক আছে, তাহলে আজকে এখানে শেষ করছি। Hope you have enjoyed the class and you will continue. Thank you sir. Assalamu alaikum sir. Okay then. Thank you sir. Assalamu alaikum sir. Welcome sir. আসসালামু আলাইকুম স্যার। You may leave now. Thank you very much. আগুন বললে তো ফুল ভিডিও কোনো পাই কিন্তু অন্য পাইপ নরমাল পাইপ হলে আর তাড়াতাড়ি এটা চলে যাবে। এখন বলেন, সন্ধ্যা বলেন যে কাজ করতে পারবে কিনা, আর যদি না পারে তাহলে কালকে এগুলো রাখবে না। জিনিসটাই বলবেন যে ওইখান থেকে পাইপটা লাগানো হয়েছিল, ওইখানে হয়তো বা লিকেজ ছিল। আমাদের এই সাবজেক্টে কোনো গ্রুপ স্টাডি হয় ভাই? সেটা তো দেখি নাই, কিন্তু আমরা মনে হয় যে ওই যেখানে পাইপটা লাগাইছিলাম ওইখানে হয়তো বা লিকেজ ছিল। যখন ওয়ারা না করে চলে গেছে তখন হয়তো বা আগে আগুনটা লাগছে। না এখন কোনো অসুবিধা নেই।